আহ, আরফিন ভাই ছাড়ুন, ব্যথা পাচ্ছি। শশ, একদম আওয়াজ করবি না। কিন্তু আমি ব্যথা পাচ্ছি। মাহির কান্না ভেজা কণ্ঠে হোক ব্যথা। আমার যখন ব্যথা করছিল বুকের ভেতর, তখন দেখতে এসেছিলি? আরফিন জেদি গলায় বলে মাহিকে। আপনি এমন কেন করছেন? আমি কিছুই বুঝতে পারছি না আরফিন ভাই। আমি আপনার বোন হই। কিভাবে করছেন এইসব? মাহি কাতর স্বরে বলে। বাঁচছে না, একটুও বাঁচছে না। আমার সামনে থেকে, আমার গণ্ডিতে থেকে, আমার চোখের আড়ালে পাখি অন্য কাছে যেতে চায়, অন্য কারোর জন্য ছটফট করে। আর আমি বুঝতেও পারিনি কিছু। যখন জানতে পারলাম, তখন বুক ফেটে যাচ্ছিল। এসছিলে আমাকে দেখতে, আমার কষ্টটা বুঝতে? আসিসনি। আমি এখন তোর কষ্ট দেখতে আসবো না। যেভাবে আমাকে কষ্ট দিয়েছিস সেভাবে তোকেও দেব। এখন আমাকে অনুভব কর চুপচাপ। আরফিন জেদি গলায় কথাটা বলে মাহির শাড়ির আঁচলটা টেনে খুলে নেয়। এতক্ষণ সে মাহিকে নিজের সাথে জড়িয়ে রেখে ঘাড়ে গলায় ঠোঁটে অনবরত চুমু খাচ্ছিল, কামড় দিচ্ছিল। সেই কামড় সহ্য করতে না পেরেই মাহি আর্তনাদ করে ওঠে। আর আরফিন নিজেই কষ্টটুকু মাহিকে বোঝায়। মাহির শাড়ির আঁচলটা খুলে আরফিন তার দিকে দৃষ্টি রাখে। মাহি কান্না ভেজা চোখে আরফিনের দিকে তাকিয়ে দুহাত নিজেকে আড়াল করতে চায়। সে বুঝতে পারছে না আরফিন ভাই এমন কেন করছে। সারা জীবন ভাইয়ের চোখে দেখে এসেছে, আর আজ রাতের অন্ধকারে তাকে একা একটা রুমে নিয়ে এসে ইজ্জত হরণ করতে চাইছে। এই আরফিন ভাইকে এই মাহি চিনতেই পারছে না। আরফিন ভাই তো কখনো এমন ছিল না। কাঠখোট্টা স্বভাবের, গম্ভীর আর অল্পভাষী হলেও ভীষণ যত্ন করত তার। শাসন করলেও তার আড়ালে ছিল মাহির ভালো চাওয়া। কিন্তু এই লোকটা আজ কিনা তাকে কলঙ্কিত করতে চাইছে। ততক্ষণে নিজের সুরুল নারী অঙ্গে আরফিন ভাইয়ের হাতের স্পর্শ টের পায় মাহি। আস্তে ধীরে সেই স্পর্শ আরো গভীর হয়। মাহি চোখ বন্ধ করে নেয়, তার মাথা কাজ করছে না। আরফিন ভাইয়ের কাছেও যদি সে সেফ না হয়, তাহলে কার কাছে গিয়ে এসবের বিচার দেবে সে? আরফিন হাতের চাপ দৃঢ় করলে মাহি ব্যথায় আর্তনাদ করে ওঠে। পেছন ফিরে আরফিন ভাইকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নেয়। আরফিন ভাই, আরফিন ভাই, প্লিজ এমন করবেন না, সর্বনাশ হয়ে যাবে। আপনি বুঝতে কেন পারছেন না? কি হয়েছে আপনার? এমন করবেন না, দোহাই লাগে। ছাড় মাহি, মাথা তোল। চুমু খাবো তোকে, তোর ঠোঁটে চুমু খাবো। যে ঠোঁটের কিনারে অন্য কারোর জন্য লাজুক হাসি আসে, ওই ঠোঁটের স্বাদ আমি নিতে চাই। ওই ঠোঁট আমি ক্ষত বিক্ষত করতে চাই। মাথা তোল। মাহিকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে বলে আরফিন। এদিকে মাহি তার মুখের কাছাকাছি থাকায় বুঝে যায় আরফিন ভাই মদ খেয়েছে, মুখ দিয়ে মদের গন্ধ আসছে। তার মানে হুঁশে নেই আরফিন ভাই, ড্রিঙ্ক করে এসেছে, এসব করছে। মাহি তৎক্ষণাৎ মাথা তোলে। আরফিন ভাই, আপনি ড্রিঙ্ক করেছেন? আমাকে অন্য কেউ ভেবেছেন। আমি মাহি, আরফিন ভাই, আমি মাহি। আপনি ভুল ভাবছেন আমায়। প্লিজ ছেড়ে দিন। যেতে দিন আমায় এইখান থেকে, না হয় সর্বনাশ হয়ে যাবে। হুশ আসলে আপনি নিজেই নিজের চেহারা দেখতে চাইবেন না। একটু বুঝুন প্লিজ, একটু বুঝুন। মাহি অস্থির হয়ে বোঝানোর মতো করে বলে আরফিনকে, কিন্তু আরফিন সেসব কথা গায়ে মাখায় না। মাহি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মাহি নিজেকে ছাড়াতে চাইলেও পারে না। আরফিন ঠোঁটের আক্রমণ প্রথমে রুক্ষ থাকলেও আস্তে আস্তে তা নমনীয় স্পর্শে পরিণত হয়। মাহিও এক মুহূর্তে নিজেকে খুইয়ে ফেলে। ঠোঁটে ঠোঁট সংযোগ তৈরি হয়। মাহিও রেসপন্স করে। আরফিনও অনবরত মাহির ঠোঁট চুষতে থাকে। মাহি ব্যালেন্স রাখতে না পেরে পেছনে পেছনে একসময় দুজনে দেয়ালের কাছাকাছি চলে আসে। মাহির পিঠ ঠেকে যায় সেথায়। তার শাড়ি আরফিন ভাই খুলে নিয়েছে আগেই। গায়ে আছে শুধু পেটিকোট আর ব্লাউজ। সে গিয়েছিল তার এক বান্ধবীর বিয়েতে। আরফিন ভাই তাদের ইউনিভার্সিটির প্রফেসর হওয়ায় সেও বাকি টিচারদের সাথে ইনভাইটেড ছিল। সেখানে থেকেই জবরদস্তি নিয়ে এসেছে, আর এসে তার রুমে এনে খিল দিয়েছে। আরফিনের স্পর্শ ভীষণ বেপরোয়া। তার ঠোঁটও থেমে নেই, হাতও থেমে নেই। মাহির সারা অঙ্গে কামনার স্পর্শ দেওয়া হয়ে গিয়েছে ইতোমধ্যে, এখনো দিচ্ছে। নরম স্পর্শ দিচ্ছে সে মাহির শরীরে। আর সাথে প্রত্যেকবার মাহির শরীর মুচড়ে উঠেছে শিহরণে। দুজনের ঠোঁটের মিলন শেষ হলে মাহি হাঁপাতে থাকে, শ্বাস টানে ঘন ঘন। তবে আরফিন থামে না। আরো অনেক সময় লাগিয়ে মাহিকে আদর করতে থাকে। মাহি চোখ বন্ধ করে নেয়। সে অনুভব করতে পারছে অবশিষ্ট বস্ত্রটাও আস্তে আস্তে সরে যাচ্ছে তার শরীর থেকে। আরফিন তার নরম অঙ্গে জোরে কামড় দেয়, সাথে সাথে মাহির মুখ দিয়ে আর্তনাদের শব্দ বের হয়।
তারপর আরফিন আস্তে আস্তে চুমু খায় ওখানটায়। মাহি আরফিনের এক হাত নিজের পেটের দিকে টেনে আনে। আরফিনের হাতের স্পর্শ চাইছে সে। আরফিন দেয়। আদর করতে করতে ক্লান্ত হয়ে একসময় বলে ওঠে, কে দিলাম তো 2 দিন ওই বয়ফ্রেন্ডকে না ভুলে এখন আমাকে চাচ্ছে তোর মন আর শরীর দুটোই। দেখ কেমন অস্থির আচরণ করছে তোর সারা শরীর। মাথায় পুরো সময়টাতে একবার ওই তসিবের নাম এসছে। মাহি মাথা নাড়ায়। সে আত্মসমর্পণ করেছে, নিজেকে আটকাতে পারছে না। তবে তার মনে এখনো একই প্রশ্ন, আরফিন ভাই এসব কেন করছে? প্রথমে অন্য কেউ ভেবে করেছে মনে করলেও এখন তো স্পষ্ট যে সে মাহি জেনেই এমনটা করেছে। না হয় তৌসিরের নাম নেবে কেন আরফিন ভাই? তৌসিফের কথা মাথায় আসতেই তার বুক ফেটে কান্না আসে। ছেলেটা তার বয়ফ্রেন্ড, সম্পর্কের বেশি দিনও না হলেও কিংবা তেমন বেশি টান টান ভালোবাসা না থাকলেও সে তৌসিরের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, অথচ ছেলেটাকে সে ঠকাচ্ছে। শোন, মদ খেলেও যথেষ্ট হুঁশে আছে, তবে প্রভাব একটু তো পড়েছে এই মদের। তার রক্ত টকবক করছে, শরীর চলছে তোকে কাছে পেতে, কিন্তু যতটুকু করেছে ততটুকু যথেষ্ট তসিবের ভূত তোর মাথা থেকে সরাতে। এখন তোর করে আর কিছু করবো না, এখন জোর করে আর কিছু করবো না। তুই চাইলে এগোবো, না হয় এখানে থেমে যাচ্ছে। কি চাস বল? কিছু একটা হয়ে গেলে কাল সকালে বিয়ে করে নেবো দুজনে। এখন কি চাস? তোর ইচ্ছে তো হবে যা হওয়ার, বল বল। আরফিন অস্থির চেহারা বানিয়ে মাহিকে জিজ্ঞাসা করে। মাহি দু হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। কি হয়ে গেল এসব? কাল আদৌ আরফিন ভাইয়ের মনে থাকবে যা হলো? হুঁশ এলে তখন তারা একে অপরকে কিভাবে ফেস করবে? আর যদি আরফিন সব ভুলে যায় তাহলে তার কি হবে? আর এখন এখন তার শরীর মনের কথা শুনতে চাইছে না। আরফিন ভাইকে বুকে টেনে নিতে ইচ্ছে করছে আবার, একটু আগের মতো। সে লজ্জায় তা করতে পারে না। তবে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আরফিনের বুকে নিজেকে সঁপে দেয়। ব্যাস, আরফিন তাকে কোলে তুলে নিয়ে যায় নিজের বিছানার দিকে। চলে যায় দুজনে। হুঁশ জ্ঞান খুঁয়ে জাগতিক সবকিছু ভুলে দুই চাচাতো ভাই বোন মেতে ওঠে নিষিদ্ধ শরীরী খেলায়। রাত তখন 1:15। 12টার দিকে মাহিকে বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিল আরফিন। এই বাড়ির সকলের 11টায় ঘুমিয়ে পড়ার নিয়ম, তাই রাতের অন্ধকারে বাড়ির দুই ছেলে মেয়ে ব্যভিচার কেউ টের পেল না। 45 মিনিটের মতো করে দুজনে একে অপরের সাথে লেপ্টে শুয়ে পড়ে। আরফিন ঘুমিয়ে পড়লেও মাহির চোখে ঘুম নামে না। কি থেকে কি হয়ে গেল? এমন কুকর্মে লিপ্ত হলো শেষ পর্যন্ত, তাও কার সাথে? আরফিন ভাই। এরপর এরপর কি হবে? আরফিন ভাই তো বলল বিয়ে করবে তাকে, কিন্তু সকাল হতে হতে আদৌ মনে থাকবে এসব তার কথা? তার তৌসির বাবা মা, বড় বাবা সবাইকে কি জবাব দেবে? এইসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে একসময় তার চোখেও ঘুম পড়িরা নেমে আসে। আরফিন ভাই তখন তার উন্মুক্ত গায়ের ওপর লেপ্টে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে হয়তো, নিঃশ্বাস তো তাই বলছে। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। আবছা আলো আসছে রাতে দেরি করে ক্লান্ত হয়ে ঘুমানোর কারণে। সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙার কথা নয়, কিন্তু মাহির উত্তেজনায় ঘুম ভেঙে গেল। শরীরে আবার শিহরণ জাগছে। কেউ নরম ঠোঁটের স্পর্শ দিচ্ছে সারা অঙ্গে, হাত বোলাচ্ছে। মাহি পিটপিট করে চোখ খুলে আরফিন ভাইকে দেখতে পায়। ঘুম ঘুমো চোখে আবার তার শরীরে মেতে উঠতে চাইছে। মাহিকে নড়চড় করতে দেখে চোখ খুলে তাকায়। ঘুমো ঘুমো কণ্ঠে বলে, এখনো বেশি ভোর হয়নি, উঠলে মা আর চাচি উঠবে শুধু, তাও উপরে আসবে না, নিচেই থাকবে। কাল যেহেতু আমরা বিয়েতে ছিলাম, উঠতে দেরি হবে জানে, আর শুক্রবার হওয়ায় বাকিদেরও ডাকতে আসবে না। আর 1-2 ঘন্টা পর যেতে পারবো রুমে, ততক্ষণ আরেকবার আদর করে, ঠিক আছে? লাইফে প্রথমবার ছিল কাল, তাই একবার আদর দিয়ে সামলাতে পারছি না। তোরও ভালো লাগবে, দেখিস। বলতে বলতে আরফিন মাহির গায়ের ওপর উঠে আসে। মাহি নড়চড় করে ওঠে, বিছানার চাদর আঁকড়ে ধরে হা করে চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ে সুখময় যন্ত্রণায়। আরফিন ভাই আসতে প্লিজ। সম্ভব না, অভ্যাস হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যথা লাগছে। শুধু ব্যথা? ভালো লাগছে না? লাগছে। ব্যাস, তাহলে অনুভব কর আমাকে। কেটে যায় অনেকটা সময়। মাহিকে ছেড়ে দেয় আরফিন। বিছানা থেকে নেমে প্যান্ট পরে নেয়। শার্টটা কাঁধে নিয়ে প্যান্টের চেন লাগাতে লাগাতে বিছানায় গলা অবধি চাদর জড়িয়ে শুয়ে থাকা মাহিকে উদ্দেশ্য করে বলে, ঘুমা এখন, রেস্ট নে। বিকেলে থেকে বের হবো তোকে নিয়ে, তখন কি একটা কাজে অফিসে ঢুকে বিয়েটা সেরে ফেলবো।
এত চিন্তা করার দরকার নেই। আরফিন স্বাভাবিক স্বরেই বলে। আপনার এত কুৎসিত একটা রূপ আছে, আগে জানতাম না আরফিন ভাই। মাহি গায়ের চাদর আঁকড়ে ধরে বলে। সে আমিও জানতাম না, যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে, নিজেকে সব মেয়েদের থেকে বাঁচিয়ে রেখেছে, যাকে বউ বানানোর সাধনা করেছে বছরের পর বছর, সে অন্য কাউকে মন দিয়ে বসে আছে। আরফিনও যেভাবে জবাব দেয় মাহিকে। আরফিনের কথা শুনে মাহি তড়াক করে তাকায়। আপনি আমায় পছন্দ করতেন? আরফিন তার কথায় পাত্তা দেয় না, চলে যায় নাপাক শরীর নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে। গোসল করে ঘুমাবে সে, লম্বা ঘুম দেবে। তার কেন জানি আফসোস লাগছে না এমন অনর্থ করেও, বরং মাহিকে কলঙ্কিত করতে পেরে পৈশাসিক আনন্দ পাচ্ছে সে। এই মেয়েটা তার চোখে ফাঁকি দিয়ে কিনা অন্য এক ছেলের সাথে সম্পর্কে ছিল গোটা কয়েকটা মাস, কিভাবে পারলো? তার এত এত যত্ন, ভালোবাসা, মুগ্ধতা চোখে পড়ল না? যবে থেকে জানতে পেরেছে কষ্ট পেয়েছে ঠিক, কিন্তু কাল রাত রাগ উঠেছে অনেক বেশি, তাই রাগের বশবর্তী হয়ে মেয়েটা সর্বনাশ করে দিয়ে আসলো। আর এতে এক বিন্দুও আফসোস হচ্ছে না তার। সে ইচ্ছে করে সিডিউস করে ছেড়ে দিয়েছে মাহিকে, যাতে মাহি নিজে তাকে কাছে টানে, মাহি নিজে তার স্পর্শ পেতে মরিয়া হয়। হয়েছেও তাই, সর্বোচ্চ পর্যায়ে সিডিউস করে ছেড়ে দিয়েছে। আর মাহি উত্তেজনা, শিহরণ আর অনুভূতির অথৈ সাগরে ডুবে মস্ত বড় ভুল করে ফেলেছে। মাহি আর আরফিন চাচাতো ভাই বোন। মাহি আরফিনের একমাত্র চাচার মেয়ে। চাচাকে সে ছোট বাবা বলে ডাকে, তারই মেয়ে। আরফিনদের বাড়ির সদস্য বলতে তার মা বাবা, চাচা চাচি, নিজের একটা বোন আর ছোট ভাই, সাথে চাচার 2 মেয়ে আর ছোট ছেলে। মাহি আরফিনের চাচার বড় মেয়ে। তার ছোট একটা বোন ও ভাই আছে। আরফিনেরও তাই, একটা ভাই আর ছোট বোন আছে। আরফিনের বাবার প্রথম সন্তান সে, আর মাহির বাবার প্রথম সন্তান মাহি। সে হিসেবে বাড়ির বড় ছেলে মেয়ে। ছেলে বলে আরফিনকে সবাই মান্য করে। সব ভাই বোনদের সে শাসন করে, যত্ন করে, ভালোবাসে। এমনই সম্পর্কটা। কিন্তু আরফিনের মনে মাহিকে নিয়ে ভিন্ন অনুভূতি আছে অনেক আগে থেকেই, বলা যায় বছরের অনুভূতি মাহির প্রতি। তার বয়ঃসন্ধিকাল থেকে ছোট চাচাতো বোনের ওপর ভিন্ন দৃষ্টি ছিল। সেই থেকে অনুভূতি জমতে জমতে ভালোবাসার সৃষ্টি হয়। নিজেও বুঝতে পারে মেয়েটার প্রতি অন্যরকম টান, আকর্ষণ, যা অন্য বোনদের ক্ষেত্রে আসতো না। মাহির প্রতি সবই ভিন্ন ছিল। ওর সব রকম সমস্যা তার নিজের মতো মনে মনে হতো। ব্যক্তিগত সমস্যাগুলো এমন হয় বোনদের ক্ষেত্রে না, হয় না। মাহিকে অন্য চোখে দেখে বলেই তার ক্ষেত্রে হয় এসব শুধু। এভাবে সময়ের সাথে সাথে মাহির প্রতি ভালোবাসা উপলব্ধি করতে পারেছে। যাই হোক, আরফিন সবার আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর বিছানায় গা এলিয়ে দেয়। ভাবে সেসব দিনগুলোর কথা, যখন সে আস্তে আস্তে বুঝতে পারে তার ভালোবাসার মানুষটা অন্য একজনের সাথে সম্পর্কে আছে। ফ্ল্যাশব্যাক। মাহি এখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে তার। ছোট শহরের সীমানা পেরিয়ে বড় ক্যাম্পাসের নতুন বন্ধু, নতুন ক্লাস, নতুন পরিবেশ, সবকিছুই তার কাছে এক রোমাঞ্চকর অভিযানের মতো। সকালবেলার ক্লাসে যখন সূর্যের আলো জানালা দিয়ে ঢোকে, তখনই সে অনুভব করে এখন সে সত্যি নিজের পথে হাঁটছে। মাহির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আরফিন ভাইয়ের। সে এই বিশ্ববিদ্যালয়েরই একজন তরুণ প্রফেসর। পরিবারের সবার কাছে আরফিন গম্ভীর, দায়িত্বশীল আর কিছুটা কঠোর মানুষ হিসেবে পরিচিত। কিন্তু মাহির ব্যাপারে যেন তার আলাদা টান কাজ করে। ছোটবেলা থেকেই মাহিকে আগলে রেখেছে সে। পরামর্শ দিয়েছে কি করা উচিত আর কি নয়, সবকিছুতেই নজর রাখে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বিষয়েও তার সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। মাহি যেন নিজের শহর ছেড়ে অন্য কোথাও ভর্তি না হয়, এই ব্যাপারে সে খুব দৃঢ় ছিল। তার যুক্তি ছিল, নিজের চোখের সামনে রাখলে মেয়েটা নিরাপদে থাকবে, সুবিধাও হবে। মাহি প্রথম দিকে ভাবতো আরফিন ভাইয়ের এই যত্ন কেবল ভাইসুলভ ভালোবাসা, কিন্তু এখন মাঝে মাঝে তার আচরণে এমন কিছু সূক্ষ্ম তীব্রতা টের পায়, যা ব্যাখ্যা করা যায় না। তবে সে এসব নিয়ে কখনো ভাবতে চায় না। বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে এখন অনেক কিছু আবিষ্কার করার আছে তার। প্রথম সেমিস্টারের মধ্যেই মাহি সবাইকে মুগ্ধ করে ফেলে। প্রাণবন্ত স্বভাব, মিষ্টি হাসি আর পড়াশোনায় মনোযোগ,
সব মিলিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে সে। বান্ধবীদের সঙ্গে আড্ডা, ক্যান্টিনে চা খাওয়া, গ্রুপ স্টাডি সবকিছুতেই আনন্দ খুঁজে পায় সে। এই সময়েই তার জীবনে আসে তৌসিফ। তৌসিফ ছেলেটা তার সিনিয়র, ডিপার্টমেন্টের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ভদ্র, মার্জিত এবং দায়িত্বশীল। শুরুতে সম্পর্কটা ছিল পুরোপুরি আনুষ্ঠানিক। তৌসিফ ক্লাসের নোট, প্রেজেন্টেশন কিংবা বিভিন্ন একাডেমিক বিষয়ে সাহায্য করত মাহিকে। মাহি কৃতজ্ঞতা পূর্ণ হাসিতে ধন্যবাদ জানাতো। এর বেশি কিছু কখনো ভাবেনি। কিন্তু তার বান্ধবীরা সবাই খেয়াল করতে থাকে মাহির সাথে তৌসিরের অন্যরকম আচরণ। বান্ধবীরা খুনসুটি করে বলে, তৌসিফ ভাই হয়তো তোকে আলাদা চোখে দেখে মাহি, শুধু তোর দিকেই তাকিয়ে থাকে। একদম, তোর সঙ্গে কথা বলার সময় অন্যরকম হয়ে যায়। কই, আমাদের সাথে তো ওভাবে কথা বলে না কোনোদিন। আমরা বলতে চাইলেও পাত্তা দেয় না। তোর সাথে থাকলে অন্য মানুষ হয়ে ওঠে, হাসিটাও আলাদা হয়ে যায়। প্রথমে এসব শুনে মাহি বিরক্ত হতো, কিন্তু পরে যখন নিজের মনের ভেতরেও অদ্ভুত এক টান অনুভব করলো, তখন বুঝলো কিছু একটা বদলাচ্ছে। একদিন বিকেলে ডিপার্টমেন্টের করিডোরে দেখা হলো তৌসিফ, আর হঠাৎ বলে ফেলে, মাহি, দুদিন তুমি ইউনিভার্সিটিতে আসোনি কেন? আমি কত অপেক্ষা করেছি জানো। ভয় পেয়েছিলাম তুমি অসুস্থ হলে না তো ভেবে। তোমার ভাই আরফিন স্যারকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, পরে দ্বিধার কারণে আর করিনি। আমি জানি তুমি অবাক হবে শুনে, কিন্তু না বলে পারছি না আজ। আমি হয়তো তোমাকে অন্যভাবে দেখি, তা এই দুদিনে খুব বুঝতে পেরেছি। মাহি অবাক হয়, তবে কিছুই বলতে পারে না। মুখে জোরপূর্বক হাসি টেনে তারা দেখিয়ে চলে আসে। তবে সেই দিন থেকেই তাদের কথাবার্তার ধরন বদলে যায়। মেসেজে এখন শুধু ক্লাস বা প্রজেক্টের আলোচনা নয়, থাকে গান, পছন্দের সিনেমা, একে অপরের স্বপ্ন। উভয় সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অন্য পর্যায়ে যায়। আবেগ হোক বা অন্য কিছু, সেসব থেকে বান্ধবীদের ঠাট্টা মজা থেকে নানান রং মিশালি অনুভূতি আসতে থাকে মনে। ভালোবাসা যদিও জন্মায়নি, কিন্তু এতে অল্প বয়সী আবেগী মেয়ে হওয়ায় ভালোবাসা ভেবে সম্পর্কে জড়িয়ে পড়ে। মাহির মুখে এখন সবসময় হাসি লেগে থাকে। ক্লাসের মাঝেই কখনো গোপনে ফোন দেখে নেয় তৌসিফের মেসেজ এসেছে কিনা। তার চোখে এখন অন্যরকম উজ্জ্বলতা, যেটা নতুন নতুন আবেগী গা ভাসালে, প্রেমে পড়লে সবারই হয়। অন্যদিকে আরফিন বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। মাহি আগের মতো আর নিয়মিত কথা বলে না, ফোন ধরতে দেরি করে, চোখে মুখে এক অচেনা উচ্ছ্বাস। সে প্রথমে ভাবে হয়তো পড়াশোনার চাপ বা নতুন বন্ধুত্বর ভিড়ে সে একটু দূরে সরে গেছে, কিন্তু ভেতরের কোথাও অজানা একটা আশঙ্কা কুরে কুরে খায় তাকে। তবু আরফিন কিছু বলে না। নিজের সন্দেহকে সে অতিরিক্ত ভাবনা বলে মুছে ফেলার চেষ্টা করে। সে জানে না তার চোখের সামনে যে মেয়েটি সে আগলে রেখেছে বছরের পর বছর, সেই মেয়েটির হাসির উৎস এখন অন্য কেউ। দিনগুলো নিজের মতো কেটে যাচ্ছিল। মাহির চোখে এখন এক অচেনা ঝিলিক থাকে বেশিরভাগ সময়, যেটা আগে কখনো ছিল না। ক্লাসের বিরতিতে সে আগে আরফিন ভাইয়ের রুমে যেত নিয়মিত, এখন সে আসা যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। আগে যে কোনো ছোট প্রশ্ন বা সমস্যায় ছুটে যেত তার কাছে, এখন সে ব্যস্ত নিজের নতুন জগতে। বন্ধু বান্ধব, প্রজেক্ট, আর মাঝে মাঝে বিশেষ কারো সঙ্গে নীরব কিছু মেসেজ, সব মিলিয়ে তার দিনগুলো ভরে গেছে এক অজানা উচ্ছ্বাসে। প্রথমে আরফিন ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ধীরে ধীরে কিছু সূক্ষ্ম বিষয় তার নজরে আসে। একদিন ক্যান্টিনে বসেছিল, হঠাৎ করিডোর দিয়ে মাহি আর তৌসিফকে একসঙ্গে যেতে দেখে। খুব সাধারণ একটা দৃশ্য, দুজনেই হাসছে, গল্প করছে, কিন্তু সেই মুহূর্তে আরফিনের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন চেপে আসে। সেদিন ইউনিভার্সিটি থেকে আসার সময় গাড়িতে মাহিকে এই বিষয়ে জিজ্ঞেস করে, মাহি, তৌসিফ ছেলেটার সাথে তো ঘোরাঘুরি কেন ইদানিং? পড়াশোনা বাদ দিয়ে ভার্সিটিতে ঘোরাঘুরি করছিস? থাপড়ে দাঁত ফেলে দেব, আর যেন কোনোদিন এসব না দেখে। আরফিন এসব বলে তাকে হুঁশিয়ারি করেছিল, কিন্তু মাহি চুপচাপ শুনে গেলেও সে কথা আদতে মান্য করতে পারেনি। গিয়ে রাতে ঘুমাতে গিয়ে মাহির ক্যান্টিনে বসে সেই হাসির দৃশ্যটায় চোখের সামনে ভাসতে থাকে আরফিনের। মাহির হাসিটা যেন তার মন থেকে সরছে না। একসময় সে আন্দাজ করে মেয়েটা এখন কোথাও অন্য কারো হাসিতে আলো খুঁজে পায়নি তো,
যে জায়গাটা এতদিন তার নিজের বলে মনে করত সেটা এখন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে না তো। পরদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় মাহিকে দেখে তার ভেতরের অস্থিরতা আরো বেড়ে যায়। কথা বলার সময় কণ্ঠে অকারণ ভার, চোখে অস্বস্তি। নিজেকে থামাতে চায় কিন্তু পারে না। সে জানে একজন শিক্ষক হিসেবে ভাই হয়ে আকস্মিক এমন আবেগ পোষণ করা অনুচিত, কিন্তু নিজের অনুভূতিকে আর দমন করতে পারছে না। একদিন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানের জন্য তৈরি হওয়া মাহিকে দেখে আবার মন কেমন করে ওঠে। হালকা রঙের শাড়ি, খোপায় ফুল, চোখে কাজল, বাড়িতেই এই রূপ দেখে কুপকাত হয়ে যায় সে। তবে তখনও আরফিন নিজেকে খুব সামলাতে জানে। তখনও সে অনেক ধৈর্য ধরেছিল, কিছু প্রকাশ করেনি, নিজের মুগ্ধতা নিয়ে, অনুভূতি নিয়ে। ভার্সিটির পুরো পরিবেশ যেন ওর উপস্থিতি আলাদা উজ্জ্বলতা এনে দিয়েছিল। আরফিনের তো তাই মনে হচ্ছিল। তৌসির পাশে দাঁড়িয়ে কিছু বলছে আর মাহি হেসে হেসে মাথা নেড়ে শুনছিল। সেই দৃশ্যটা যেন আরফিনের বুকের ভেতর ছুরি চালানোর মতো লাগে, তবে রক্ত টকবক করতেও যথেষ্ট। তবু নিজেকে দমায় সে। সেই রাতে সে নিজের ঘরে দীর্ঘ সময় বসে একা ছিল। জানালার বাইরে রাতের অন্ধকার, ভেতরের বুকের ভেতর এক ঝড়। সে ভাবছিল এত বছর ধরে যাকে ভালোবেসে এসেছে নিজের অজান্তে, সে আজ অন্য কারো ভালোবাসায় মুগ্ধ। কিন্তু নিজেকেই প্রশ্ন করে, আমি কে তার জীবনে? এই কষ্টকর অধিকারী বা আমার কোথায়? তবুও সে শান্ত হতে পারে না। পরের দিন ইউনিভার্সিটি এসেও মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। নিজের রুমে একটা বই খুলে বসে থাকে, কিন্তু চোখের সামনে শুধু মাহির মুখ। ক্লাসে গিয়েও সেভাবে মনোযোগ দিয়ে ক্লাস নিতে পারে না। এদিকে মাহি টের পায় কিছুটা পরিবর্তন। আরফিন ভাই আগের মতো আর স্বাভাবিক নেই। আগের সেই যত্নশীল মানুষটা যেন কোথাও হারিয়ে গেছে। ক্লাসে দেখা হলে এখন শুধু আনুষ্ঠানিক কথা হয়, অথচ তার চোখে এমন এক দৃষ্টি, যেন সেখানে আছে অভিযোগ, অভিমান আর অচেনা একটা। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে মাহি ও তৌসিফ দাঁড়িয়েছিল। তৌসিফ মজা করে মাহির কানের পাশে চুল সরিয়ে কিছু বলল, আর মাহি হেসে মাথা নিচু করলো। দূর থেকে এই দৃশ্য দেখে আরফিন থেমে গেল কিছুক্ষণ। তারপর হঠাৎ গাড়ি ঘুরিয়ে চলে গেল ক্যাম্পাস থেকে, মাহিকে ফেলেই। সেদিন তার ভেতরটা সম্পূর্ণ ভেঙে পড়ে। নিজের অনুভূতিকে বোঝাতে চায় যুক্তি দিয়ে, কিন্তু পারে না। সে জানে এই সম্পর্ক অস্বাভাবিক, কিন্তু মনের ওপর যুক্তি চলে না। এরপর থেকে সে নিজেকেও গুটিয়ে নেয়, কাজের ভেতর ডুবে থাকার চেষ্টা করে, মাহির সঙ্গে কথাও কমিয়ে দেয়। কিন্তু যতই দূরে সরে যেতে চাই ততই বুঝতে পারে মেয়েটা তার জীবনে গভীরে গেঁথে গেছে। আরফিনের জন্য এখন সবকিছুই এক অন্তহীন দ্বন্দ্ব। দায়িত্ব আর ভালোবাসা, নৈতিকতা আর আবেগ, সবকিছু মিলে তার ভেতর তৈরি হয়েছে এক নীরব ঝড়। মাহি তার সামনে থেকেও আজ যেন বহুদূরে। মাহি সকাল থেকে ব্যস্ত। তার এক বান্ধবীর বিয়ের আনন্দ আর প্রস্তুতির উত্তেজনা মিলে তার মনটা ভীষণ ভালো আর ফুরফুরে হয়ে আছে। যার বিয়ে হচ্ছে সেই বান্ধবীর মামা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর হওয়ায় শিক্ষকবৃন্দকেও নিমন্ত্রণ করা হয়েছে। আরফিনও আছে সেই তালিকায়, তাই সেও ইনভাইটেড। একই অনুষ্ঠানে যেহেতু যাবে, তাই মাহি আর আরফিন দুজনে একসাথে বের হবে। সন্ধ্যার আগে দুজনে তৈরি হতে শুরু করে। মাহি বেছে নিয়েছে হালকা গোলাপি রঙা সিল্কের শাড়ি, হাফ সিল্ক ব্লাউজ, কানে ঝুমকার দুল, চুলে সামান্য কার, ঠোঁটের হালকা নুট কালারের লিপস্টিক, কপালে টিপ, সব মিলিয়ে আরফিনের চোখে ভুবন মোহিনী এক নারী। আরফিন পাশে বসে চোখ সরাতে পারছে না। প্রতিটি ছোট ছোট নড়চড়, হাতের নরম স্পর্শ, চুলের কোঁকড়ানো, সবই তার চোখে পড়ে। মাহি, চুলটা একটু এদিক সরা। হঠাৎ করে আরফিন কথাটা বলে ওঠে, কারণ মাহির কানের নিচ বরাবর গলায় একটা লালচে রঙা তিল আছে, যা দেখে সে নিজেকে সংযত রাখতে পারছে না। তার পেছন থেকে কিছু চুল সামনে এসে রাখতে বলে। মাহি বুঝতে না পেরে বলে, না, এভাবেই ঠিক আছে আরফিন ভাই। চুল সামনে এনে দিলে কানের দুল কম দেখা যায়। এভাবেই ঠিক আছি। ঠিক নেই, বলেছিস সামনে এনে দিতে। যে সাইজের দুল পরেছিস কিছু হবে না, চুল সামনে এনে দিলে দেখা যাবে। এখন চুল সামনে আন। আরফিন দৃঢ় কণ্ঠে বলে। আরফিন ভাই, মাহি গলা টেনে বলে, কারণ সে চাইছে না চুল সামনে আনতে। তার মতে এতে তাকে কম সুন্দর লাগবে। বেশি কথা বলিস, গলার তিল দেখা যাচ্ছে, মানুষের কোন নজর পড়বে ওখানে, ওটা ঠেকে দে। দ্বিতীয়বার বলবো না মাহি।
আরফিন তাও দৃঢ় কণ্ঠে বলে। মাহি আরফিন ভাইয়ের কথা শুনে ঠিক করে দেয়। এমনই আরফিন ভাই ছোট থেকে তাদের সবাইকে খুব শাসনে রাখে, তাই এই ছোট ছোট বিষয়গুলোতেও সে অভ্যস্ত। ঠিক করে নেয় চুল, তবে সে কিছুটা অস্থির। মনে হচ্ছে আরফিন ভাই আজ একটু অন্যরকম, চোখের দৃষ্টি অন্যরকম, কিছুটা তীক্ষ্ণ। অন্যবারের মতো স্বতঃস্ফূর্ত দেখাচ্ছে না আরফিন ভাইকে, কেমন কম কথা বলছে। যদিও আরফিন ভাই বেশি কথা কোনো কালেই বলতো না, কিন্তু এতটাও নির্লিপ্ত থাকতো না। আরফিন ভাইয়ের চোখে সে অজানা অভিমান দেখেছে বলে মনে হচ্ছে কেন জানি। গাড়িতে ওঠার সময় দুজনেই চুপচাপ। মাহি জানালা দিয়ে বাহিরে তাকাচ্ছে, বাতাস ঠান্ডা, আলো ঝলমল করছে। আরফিন পাশে বসে চোখে মুগ্ধতা, তবে মনোবল ধরে রেখেছে। প্রতিটি চুলের কুচকানো, গায়ের আলো, হাতে ছোট হাতের নড়াচড়া, সবই তার মনকে কাঁপাচ্ছে। আজকে তোকে বেশ সুন্দর দেখাচ্ছে। আরফিন ধীর কণ্ঠে বলে। মাহি পাশ ফিরে তাকায় আরফিন ভাইয়ের কণ্ঠ শুনে, চমৎকার একটা হাসি দেয়। অবশেষে আরফিন ভাইকে আগের মতো লাগলো। সেও হেসে মাথা নেড়ে বলে, আপনাকেও খুব সুন্দর দেখাচ্ছে আরফিন ভাই, একদম হ্যান্ডসাম। ধন্যবাদ। আরফিন চুপচাপ। একটু এরপর সে আর কিছু বলে না। চোখে তার মুগ্ধতা, আকর্ষণ, কিছু সম্পূর্ণ সংযোগ। মাহি বুঝতে পারে না আরফিনের মনের ভেতরে এসব দ্বিধা, সংকোচ আর অনুভূতির ঝড়। সে শুধু ভাবছে বিয়েতে গিয়ে তৌসিরের সাথে দেখা হবে, কারণ তার বান্ধবী অর্থাৎ কনের ভাই তৌসিফের ক্লাসমেট, তাই সেও ইনভাইটেড। আজকের দিনটা ভালো কাটবে, তবে আরফিন ভাই থাকায় একটু সচেতন থাকতে হবে। একটু না, বরং বেশি সচেতন থাকতে হবে। গাড়ি চলে, বাতাসে হালকা ঠান্ডা। মাহি জানালা দিয়ে বাহিরে তাকাচ্ছে। আরফিন তাকে দেখে মনে ভরে, আর মনে মনে বলে, এই মুহূর্তে আবেগ প্রকাশ করলে বিপদ হবে, সংযমই প্রধান। মাহি চোখে চোখ রাখছে, কিন্তু বুঝতে পারছে না এই নীরবতা, চোখের খেলা, হালকা উত্তেজনা, সব মিলিয়ে তার হৃদয়কে অস্থির করছে। গাড়ি থেমে অনুষ্ঠান স্থলে পৌঁছায়। আলো ঝলমল করছে, অতিথিরা হাসি আড্ডা করছে। মাহি ধীরে ধীরে গাড়ি থেকে নেমে ছোট ছোট ধাপ এগোতে থাকে আরফিন ভাইয়ের সাথে। ভেতরে যায় দুজনে। আরফিন নিজের মতো কলিগদের সাথে মেতে উঠলেও মাহির প্রতিটি ছোট পদক্ষেপে নজর রাখছে। সাবধানে থাকিস, এদিক ওদিক দূরে কোথাও যাবি না। বন্ধুর সাথে দেখা করে আয়, তারপর আশেপাশেই থাকবি। আরফিন মাহির কাছাকাছি গিয়ে বলে। মাহি সম্মতি জানায়। হ্যাঁ আরফিন ভাই, আমি ওর সাথে দেখা করে আসি। ওখানে বাকিরাও থাকবে হয়তো, একটু সময় লাগতে পারে বেরিয়ে আসতে। আপনি এখানেই থাকুন, ঠিক আছে? আমি আসছি। মাহি কথাটা বলে ভেতরের দিকে চলে যায়। বিয়ের হলটি আলো আর হাসিতে ভরে গেছে। মাহি বন্ধু বান্ধবীর সঙ্গে মেতে উঠেছে। হাসি, গল্প, ছবি, ছোট ছোট দুষ্টুমি, দুষ্টুমিষ্টি মুহূর্তগুলো। বান্ধবীর চোখে চোখ রাখার, হাসির খোঁচা দেওয়ার সেই খুনসুটি, সব মিলিয়ে মাহিকে আনন্দে ভাসাচ্ছে। মুহূর্তের মধ্যে সে লক্ষ্য করে তৌসিফ। সে এগিয়ে আসে, হাসি মুখে, চোখে উজ্জ্বলতা নিয়ে। মাহি বলে ডাকে সে মৃদু কণ্ঠে। মাহি ততক্ষণে বান্ধবীর সঙ্গে কথা বলছিল। হঠাৎ মুখ উজ্জ্বল হয়ে ওঠে তৌসিফ। সে লাফিয়ে উঠে হাত বাড়ায়, চোখে আনন্দের ঝলক। দুজনে একে অপরের হাত ধরে নিজেদের মধ্যে ডুবে যায় কথার তালে। তৌসিফ হালকা কণ্ঠে ফিসফিস করে বলে, আজকে তোমাকে সত্যি একটু বেশি সুন্দর দেখাচ্ছে। মাহি লাজুক হেসে মাথা নেড়ে বলে, ধন্যবাদ, তোমাকেও ভালো দেখাচ্ছে। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি, নাচ সব বাদ দিয়ে এখন মাহি তৌসিফের দিকে পুরোপুরি মনোযোগী। আরফিনের কথা বা দৃষ্টি মাথাতেই আসে না। তৌসিফকে পেয়ে আরফিনের ভাইয়ের কথা ভুলেই বসেছে সে। বাইরে আরফিন ভাইকে অপেক্ষা করতে বলে এসেছে, সে কথা তার মনেই নেই। এই দৃশ্য বাইরে দাঁড়িয়ে আরফিন ভাই দেখছে। মাহি দেরিতে আসায় সে ভেতরে প্রবেশ করেছে। চোখে ধরা পড়ে মাহি তৌসিফের সঙ্গে হাসছে, হাসির মধ্যে হালকা হাতের স্পর্শ, চোখের খেলা। আরফিনের হৃদয় থমকে যায় মনের রানীর অন্য পুরুষের সাথে এমন দৃশ্যে। হঠাৎ মাথা গরম হয়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে আসে, রক্তচাপ বেড়ে যায়। সে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ভারী, সংযম ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু তাও পারছে না। চোখে আগুন জ্বলছে। মাহি এবং তৌসিফের আনন্দ, ছোট ছোট প্রেমিক যুগলের ইঙ্গিত, সবই আরফিনকে অস্থির করে তুলছে। কথার তালে তৌসিফ মাহির
চুল হাত দিলে আরফিন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মুহূর্তের মধ্যেই সংযম হারাতে থাকে। আরফিন এগিয়ে আসে তাদের দিকে। তৌসিফ তাকে দেখে ঘাবড়ে যায়, কারণ প্রেমিকার ভাই হয়, ভয় পাওয়ার স্বাভাবিক। তার সামনে এভাবে কথা বলে, কিন্তু মাহি তখনও দেখেনি আরফিন ভাইকে। হঠাৎ তার নরম হাতে আরফিন ভাইয়ের শক্ত হাতের রুক্ষ স্পর্শ টের পেতেই তাকায়। তাকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু সে কিছু বলবে তার আগেই হাত ধরে টেনে নিয়ে চলে যায় কটকট পায়ে। একেবারে বাড়ি ফিরে যায় মাহিকে নিয়ে। আর তারপর তো যা হওয়ার হলোই। এতদিনের সংযম পায়ে ঠেলে দিল আরফিন। যে মেয়ের জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে, যাকে নিজের জন্য এতগুলো বছর নজরবন্দি রেখেছে, সে অন্য কারো জন্য লাজুক হাসে, অন্য কারোর সাথে কথা বলে লজ্জা পায়। এভাবে তো আর সম্ভব হচ্ছে না আরফিনের পক্ষে, একেবারেই নয়। অনেক চেষ্টা করেছে, আর পারল কই। শেষমেশ করে ফেলল সবচেয়ে নিকৃষ্ট কাণ্ডখানা। ফ্ল্যাশব্যাক শেষ। আরফিন ভাই চলে যাওয়ার পর মাহি আর শুয়ে থাকে না, সবার আগে গায়ে চাদর পেঁচিয়ে উঠে দরজার হুকটা তুলে দেয়। তারপর ধীর পায়ে হেঁটে চলে যায় ওয়াশরুমে। অনেকক্ষণ লাগায় গোসল সারতে, অনেক কিছু ভাবে। পুরো সময়টা যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, খুব। সে আরফিন ভাইকে নিয়ে এমন কিছু কোনোদিনও ভাবেনি। আরফিন ভাই কি করে পারলো এসব করতে তা সে জানে না, কিছু জানে না। তার মাথা কাজ করছে না। সারা শরীরে আরফিনের করা আদরের চিহ্ন। মাহি নিজেকে নারী অঙ্গগুলোর দিকে তাকায়। এই তো এইসব কিছুর স্বাদ নিয়েছে তার আরফিন ভাই। ইস, মরে যেতে ইচ্ছে করলো তার। বিয়ে ছাড়া একটা ছেলের সাথে বিছানায় গেল কথাটা ভেবে। এমন কিছু অন্য কেউ তার সাথে করলে সে সবার আগে আরফিন ভাইকে গিয়ে জানাতো, তার কাছে গিয়ে বিচার দিত। কিন্তু এখন কাকে গিয়ে কি বলবে? কোনোভাবে গোসল সেরে মাহি রুমে এসে সারাটা দিন চিন্তায় আর শরীরের ব্যথায় কেটে যায়। খেতেও যায়নি নিজে। মাকে বলেছে হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই যেন রুমে এনে দেয় তাকে খাবারটুকু। সারাদিন আরফিন ভাই কোথায় ছিল তা মাহি জানে না, কিন্তু বিকেলের দিকে সত্যি সত্যি এলো তাকে নিতে। বাড়িতে বলল দরকারে মাহিকে নিয়ে বেরোতে হবে। যেহেতু আরফিন ভাই বলেছে, তাই আর কেউ বেশি খাটালো না। আরফিন ভাই বলেছে মানে দরকারেই হবে। মাহির রুমে এসে বলল তাকে রেডি হতে। মাহি আধা ঘন্টা খানেকের মধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে যায়। আরফিনও তখন সোফায় বসে আছে। ওকে আসতে দেখে তারা দেখিয়ে বাইরে আসতে বলে। মাহি যায় আরফিনের পেছন পেছন গাড়িতে। এখন কোথায় যাচ্ছি? মাহি জিজ্ঞেস করে আরফিনকে। কাজে অফিসে। বিয়ে করবো তোকে। বসে আসবে? চাইলে বল, আগে পার্লারে যাবো না হয়? আরফিন উত্তর দিয়ে নিজেও প্রশ্ন রাখে। না, এটা কোনো সুখের বিয়ে নয় যে বউ সাজবো। বাবা মা, বড় বাবা বড় মা কেউ কিচ্ছু জানে না। এভাবে বউ সেজে বিয়ে করার ইচ্ছে নেই। মাহি কান্না আটকে বলে। বাবা মায়েরা তো এটাও জানে না যে তাদের বাড়ির বড় ছেলে আর বড় মেয়ে সারা রাত এক রুমে কাটিয়েছে, এক বিছানায় শুয়েছে, কোনো একটা সম্পর্ক হয়েছে তাদের মধ্যে। মাহির কথা শুনে আরফিন নির্বিকার বলে। তার লাগাম ছাড়া কথা শুনে মাহি কানে দু হাত চেপে চুপ করতে বলে। এইসব কথা আর মনে না করাতে বলে। ফুপিয়ে ওঠে সে। এখন এত কেঁদে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে, যা করার তাও করে ফেলেছিস। কথা বলতে বলতে পৌঁছে যায় কাজী অফিসে। আসার সময় দুজনের ডকুমেন্ট নিয়ে এসেছে, সাথে সাক্ষী না থাকায় কাজী সাহেব ঠিক করে দেন নিজের পক্ষ থেকে সাক্ষী। তারপর দুজনের বিবাহ সম্পন্ন হয়। তারপর মাহিকে বাড়ি নামিয়ে দিয়ে আবার কোথায় চলে যায় আরফিন। মাহি চলে যায় বাড়ির ভেতর। রাতে খেয়ে দিয়ে যে যার রুমে গিয়েছে। মাহিও খেয়ে নিয়েছিল তাদের সাথে। সে শুয়েও পড়েছে, ঘুমাচ্ছে এখন। কিন্তু ঘুমের ঘোরে আবার চেনা স্পর্শ তার সর্বাঙ্গ জড়িয়ে ধরেছে বুকে। মুখ গুজে সেখানটায় ঠোঁটের স্পর্শ দিচ্ছে সে। আস্তে আস্তে মাহির রাতের ঘুমানোর শার্টটার বোতাম খুলে সেটা গা থেকে খুলে ফেলে দেয়। ব্রাটা খুলে নেয়। মাহি সব টের পায়, তবে ঘুম ঘুম ভাবের কারণে চোখ মেলতে পারছে না। একসময় গায়ে নরম ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে। হাতের স্পর্শে শরীর মুচড়ে ওঠে। উত্তেজনায় না গুটিয়ে নিজেকে আরো প্রশস্ত করে দেয় যতটুকু পারে। নিজেকে আরো মেলে ধরে। চোখ বন্ধ করে আরফিনের মাথার চুল টেনে ধরে সে। আরফিন ভাই। ফিসফিসিয়ে ডেকে ওঠে মাহি। আরফিন উত্তর দেয় না। সে নিজের কাজে ব্যস্ত, ঠোঁটের স্পর্শ দিতে ব্যস্ত, জিহ্বার স্পর্শ দিতে ব্যস্ত। অনেকক্ষণ পর মাথা তোলে, জোরে জোরে শ্বাস নিয়ে মাহির দিকে তাকায়।
মাহিও চোখ খুলে তাকায় হাঁপাতে হাঁপাতে। রুমের দরজা বন্ধ করে দিয়েছিলি কেন ভেতর থেকে? এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে আসতে হয়েছে। আজ আমাদের বাসর রাত, ভুলে গেছিস? যা করার তো কাল করে নিয়েছেন, আজ আবার? হ্যাঁ, এবার থেকে প্রতি রাতে হবে। আরফিন অস্থির কণ্ঠেই বলে। আমার সারা গা এখনো ব্যথা করছে আরফিন ভাই, আজ না প্লিজ। শ্, চুপ। অভ্যাস হয়ে যাবে। প্রতিদিন আদর করলে অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। কথাটা বলে আরফিন মাহিকে অস্থির ভঙ্গিতে দেখতে দেখতে নিজের শার্ট খোলে। মাহি দেখে আরফিন আবার তার সাথে ঘনিষ্ঠ হতে কতটা ডেসপারেট হয়ে আছে। সেদিন রাতটা আরফিন মাহির সাথে কাটিয়ে বোর হলে নিজের রুমে চলে যায়। এভাবে চলতে থাকে 2-3টে দিন। মাহি এই দিনগুলোতে বাড়ির বাইরে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি সে। দুর্বল থাকে তার শরীর। নতুন নতুন বিয়ে হয়, এটা স্বাভাবিক, তবে সেসব তো আর অন্যরা জানে না। তাই মা বকতে থাকে। ভার্সিটি কামাই দেওয়ার কারণে সে এখন তার ভাই বোনদের সাথে টিভি দেখছে সোফায় বসে, সাথে মায়ের ঝাড়ি শুনছে। টিভি মোবাইল এসব তো কোনো বাহানা দেখি না। যত মন খারাপ, শরীর খারাপ, সব পড়ালেখার বেলায়। স্কুল কলেজ পার করে বিশ্ববিদ্যালয়ে উঠেছে, তাও বাহানার কমতি নেই। এমন নানান কিছু বকবক করতে করতে জায়ের সাথে হাতে হাত মিলিয়ে কিচেনে কাজ করতে থাকেন। মাহি সেসব কথা কানে তুলছে না, তার সম্পূর্ণ মনোযোগ টিভিতে। কার্টুন দেখছে সব ভাই বোন মিলে। ভাই বলতে তার নিজের ছোট ভাই আর বড় বাবার ছেলে, অর্থাৎ আরফিন ভাইয়ের ছোট ভাই। আরফিন ভাই নেই এখানে। তারা 3 বোন আর 2 ভাই আছে। টিভি দেখতে দেখতে মাহি ছোট ভাই মিরাজ বলে। তুমি এখান থেকে যাও তো আপু, যতক্ষণ থাকবে ততক্ষণ এই সিটি ক্যাসেট চলতে থাকবে। টিভি দেখে শান্তি পাচ্ছি না, এখান থেকে ভাগো তুমি। মায়ের বকবকানিতে বিরক্ত হয়ে মিরাজ তার বোনকে বলে, কারণ টিভিতে কি বলছে সেসব ঠিকঠাক শুনতে পাচ্ছে না তারা। চুপ থাক, তোদের বেলা যখন বকবকানি শুনতে হয় তখন আমি কিছু বলি, তাই এখন তোরাও কিছু বলতে পারবি না। আমি যেমন তোদের সাথে সাথে শুনি বকা, তেমন তোদেরও শুনতে হবে। এখন মুখ বন্ধ কর। টিভির দিকে নজর রেখেই মাহি তার ভাইকে বলে। মিরাজ মুখ ফুলিয়ে বসে রইল। মাহির হাতে থাকা রিমোটটার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, এই রিমোটটা আমার হাতে থাকলে 1 সেকেন্ডও তুমি কার্টুন দেখতে পারতে না। মাহি ঠোঁট বাঁকিয়ে তাকালো। রিমোটটা যদি তোর হাতে থাকতো তাহলে টিভি এখনো বেঁচে থাকতো না। আগের বার তো গেম খেলে রিমোটের ব্যাটারি ফুটবল বানিয়ে মাঠে পাঠিয়েছিলি। মিরাজ মুখ গম্ভীর করে বলল। ওটা এক্সপেরিমেন্ট ছিল। মাহি হেসে বলল। পাশে ছোট বোন মিলা, আরশি আর ভাই আর জান হেসে কড়াকড়ি খায়। মিলা হাসতে হাসতে বলে, দুজনেই থামো তো, তোমাদের ঝগড়ায় টম এন্ড জেরিও হার মানাবি। মিরাজ জবাবে বলল, আমি জেরি আরও টম সবসময় আমাকে পিছনে ঘুরে ঘুরে ধরতে আসে। মাহি ভ্রু কুচকে বলল, তুই জেরি? জেরি তো বুদ্ধিমান, তুই বরং ওর চিপসের প্যাকেট। এই যে টিভির আওয়াজ কমানো হোক, না হলে রিমোট জব্দ করে দেব। এমন সময় মাহির মা কিচেন থেকে চিৎকার করে বলেন। সবাই একসাথে রিমোটটা লুকিয়ে ফেললো। না জানি তারা ঝগড়ার তালে থেকে গেলে কোনো সময় সে হাতিয়ে নেয় আবার, তাই লুকিয়ে ফেলা। তারপর একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। মাহি হেসে বলল, চল চুপচাপ কার্টুন দেখি, না হলে আজ রিমোটই নয় টিভিটাও বাজেয়াপ্ত হবে। আরজান মাথা নেড়ে বলল, ঠিক আছে আপু, আপস চুক্তি। তুমি আমার পপকর্ন খাবে না, আমি রিমোট কোথায় ছোট মাকে জানতে দেব না। ডান হাত বাড়াও, চুক্তি পাকাপাকি। মাহি হাত বাড়িয়ে দিল। দুজনে হাত মেলালো, হাসলো, তারপর আবার টিভি দিকে মন দিল। ঘরের মধ্যে টম এন্ড জেরির আওয়াজের সাথে মিশে যাচ্ছে ভাই বোনের হাসির শব্দ। টিভিতে টম জেরি এক নতুন কাণ্ড শুরু করেছে। টম জেরির পেছনে ছুটছে, আর ঘরে মিরাজ, মাহি, মিলা, আরজান, আরশি সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। এমন সময় দরজার বাইরে গাড়ির হর্ন বাজলো। মিলা জানালা দিয়ে উকি মেরে বলল, এই দেখো ভাইয়া এসেছে, এবার চিৎকার চেঁচামেচি কমাও, না হয় পিঠের উপর ধুমধুম পড়বে। সবাই শান্ত হয়ে গেল। মাহির বুকটা হঠাৎ কেমন ধক করে উঠল। আরফিন সত্যিই ফিরেছে। সে উঠে চলে যাওয়ার কথা মাথায় আনে, তবে তার আগে আরফিন বাড়িতে ঢুকে যায়। আরফিন ঢুকে পড়তেই ঘরের পরিবেশ বদলে গেল। সবাই উৎসাহে কথা বলছে, কিন্তু মাহির বুকের ভেতর যেন টিপটিপ শুরু হয়ে গেছে। তার মনে পড়েছে মাত্র কদিন আগে সবার অগোচরে তারা দুজন নামটা বদলে দিয়েছে। একে অপরের জীবনে এখন এই ভরা ঘরে
হাসি ঠাট্টার মাঝেও সেই কথা বুকের মধ্যে গোপন আগুনের মতো জ্বলছে। আরফিন ভাই, আপু নাকি ভার্সিটি যায় না এখন, সকালে দেরিতে ওঠে, আবার ঘুমায়, দুপুরে টিভি, রাতে মোবাইল, তুমি কিছু বলবে না? আরফিন মুখে হালকা হাসি রেখে বলল, ওর একটু বিশ্রাম দরকার মিরাজ। শরীর খারাপ বললো না কাল, পড়াশোনার চাপও তো অনেক। এই কথা মা যদি শুনে ফেলেন তাহলে আপনি বাঁচবেন না। মিলা হেসে বলল। মা তো এখন কিসে নেই, ওর কথা কানে গেলেই। ঠিক তখনই মা দরজার পাশে এসে দাঁড়ালেন। কিসের কথা কানে গেলে কি হবে বলো দেখি? মিরাজ দ্রুত টিভির দিকে তাকিয়ে বলল। না না মা, টম জেরির কথা বলছিলাম। সে আরফিন ভাইয়ের সামনে বোনকে ফাঁসিয়ে দিলেও মায়ের সামনে দিতে চায় না, কারণ পরের বার সে কিছু একটা গড়বড় করলে যদি আপু না বাঁচায় মায়ের থেকে। মা সন্দেহের চোখে তাকালেন সবার দিকে। তোরা সবাই আজকাল এমন গোপন গোপন করে কথা বলিস কেন? মাহিরাও কেমন কেমন হয়ে থাকে, ঠিকঠাক কিছু বলে না, একটু বললে বাকি অর্ধেক মনে চেপে রাখে। আশ্চর্য। মাহি গলা পরিষ্কার করে বলল। কিছু না মা, মিরাজ এমনি এমনি বকবক করছে। মা চোখ পাকিয়ে তাকায়, তারপর চলে যায়। মিরাজ, আরজান, মিলা আর ঠোঁট চেপে হাসে। মাহিও তাদের হাসে তাদের সাথে। আরফিন বসে বসে তাদের কাণ্ড দেখে হাসি খুশি মাহির দিকে তাকায়। সে এক দৃষ্টি তাকে লুকিয়ে আছে কত কিছু। আরফিন নিঃশব্দে হাসলো, মনে মনে বলল, এই গোপন বিয়েটা একদিন সবার সামনে জানাবো, তবে আজ নয়। আজ শুধু এভাবে চুপচাপ পাশে বসে থাকা ভালো। বরাবরের মতো কেটে যায় দিনটা। তবে আজ রাতে আরফিন মাহির কাছে যাবে না সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এভাবে প্রতিদিন নিতে না পেরে মাহি অসুস্থ হয়ে পড়তে পারে, ভার্সিটি যেতে পারছে না, লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে। এসব ভেবে মাঝে মাঝে ছাড় দেওয়ার কথা ভাবে। মাঝরাত হতে হতে অনেক চেষ্টা করেও আর আটকাতে পারে না নিজেকে, সামলাতে পারে না নিজেকে। অস্থির হয়ে চলে যায় মাহির রুমের উদ্দেশ্যে। একবার নারী দেহে মেতে উঠেছে যে পুরুষ, সে পুরুষ এই নেশা থেকে সহজে বের হতে পারে না। একদিন না পেলেই মানসিক অশান্তিতে পড়তে হয়। আরফিনেরও তাই হয়েছে। তাই কোনো কিছু না ভেবে চলে যায় মাহির কাছে। ঘুমন্ত মাহিকে কাছে টেনে নেয়। এক পর্যায়ে মাহির ঘুম ভাঙলে প্রথমে কি হচ্ছে বুঝতে পারে না, তারপর হুঁশ আসলে নিজেও সায় দেয়। আজ 2 দিন পর আগের নিয়মে আরফিন ভাইয়ের সাথে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলো মাহি। গাড়িতে বসে আছে দুজনে, কিন্তু দুজনেই চুপচাপ আর নীরব। গাড়ির কাছে ঠেস দিয়ে বাইরে তাকিয়ে আছে মাহি। রাস্তা, গাছ, মানুষ সব যেন ঝাপসা লাগছে তার কাছে। চোখের সামনে হঠাৎ ভেসে উঠেছে তৌসিফের মুখ, সেই চেনা হাসিটা, সেই সরল চোখ দুটো, আর তার কণ্ঠে শেষবার শোনা কথাগুলো। মাহি, ভয় পেও না, আমি কল দিলে রিসিভ করবে, ঠিক আছে? সেদিনও তৌসিফ ফোন করেছিল বারবার বিয়ের দিন রাতে, কিন্তু সে ফোন ধরেনি। কোন মুখে ধরবে? যে ছেলেটা তার জন্য পাগল ছিল, যে তাকে নিয়ে স্বপ্ন দেখত, সেই ছেলেটাকে ফেলে সে তো অন্য কারো বউ হয়ে গেছে। আরফিন ভাইয়ের পাশে বসে থাকতে থাকতে হঠাৎ বুকটা কেমন করে উঠল, চোখের কোণে হালকা পানি এসে জমল। চুপি চুপি হাতের পেছন দিয়ে মুছে ফেললো, যেন কেউ টের না পায়। আরফিন তখন মনোযোগ দিয়ে ড্রাইভ করছিল, একবারও তাকায়নি মাহির দিকে, কিন্তু মনে হচ্ছিল সব বুঝে ফেলেছে সে। গাড়ি যখন সিগন্যালে থামলো, মাহি নিচু স্বরে বলল, আরফিন ভাই। আরফিন না তাকিয়েই বলল। হুম। মাহি একটু থেমে বলল, আমি তো অনেকদিন ক্লাস করিনি, নোটস নেই, অ্যাসাইনমেন্ট ছিল কিনা কিছুই তো জানি না। আগেরগুলো কালেক্ট করতে হবে ক্লাস শেষে, আসতে সময় দেরি হবে। আরফিন বলে। কালেক্ট করে নিস, আমি অপেক্ষা করব। মাহি নীরব হয়ে পড়ে। তারপর আরফিনও কিছু বলল না, তবে তার মুখের গাম্ভীর্য যেন আরো গভীর হলো। গাড়ি আবার চলতে শুরু করলো। বাইরে সূর্য একটু একটু করে উপরে উঠছে, আর মাহির ভেতরে নামছে অদ্ভুত এক ভার, যেন সে নিজের জীবনে দুটো দিকের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে পুরনো ভালোবাসার অপরাধবোধ, আর অন্যদিকে বর্তমানে গোপন সম্পর্কের দায়িত্ব। আজও কেউ জানে না মাহি এখন আরফিন ভাইয়ের বউ, কিন্তু তার নিজেরই মন যেন জানে না সে এখনো তৌসিফের প্রেমিকা নাকি আরফিনের স্ত্রী। এসব চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ আরফিনের কণ্ঠ শুনতে পায় মাহি। তৌসিফ ছেলেটার আগে পিছে যেন না দেখে। আরফিনের গলায় হঠাৎ ভারী হয়ে এলো। মাহি কেঁপে উঠল। এক মুহূর্ত মনে হলো কেউ যেন তার বুকের ভেতরটা শক্ত করে চেপে ধরেছে।
চোখের কোণে হালকা ভয়, মুখে বিস্ময়ের ছাপ। আপনি এমন কথা কেন বলছেন আরফিন ভাই? সে কাপা গলায় বলল। আরফিন গাড়ির সামনে তাকিয়ে রইল কিছুক্ষণ। কারণ আমি জানি ছেলেটা এখনো তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আমি সব জানি মাহি। মাহি চুপ। তার আঙুলগুলো জড়িয়ে ধরলো ব্যাগের চেইনটা, শব্দ করে যেন চুপ করে থাকতে চাইলো। আমি কারোর সঙ্গে কথা বলি না এখন, সেটাও নিশ্চয়ই জানেন। সে ধীরে জিজ্ঞাসা করলো আরফিনকে। আরফিন এবার তার দিকে তাকালো। সে শান্ত গলায় বলে, জানি, তো ভাবে চাই না কেউ তোর কাছে আসুক, এমন অতীতও না। ওই ছেলের সাথে বা আশেপাশে যেন তোকে না দেখে, এটাই বলছে। গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বাইরে সূর্যের আলো একটু তীব্র হয়েছে, কিন্তু ভেতরের বাতাসটা যেন ভারী হয়ে আছে। মাহির বুকের ভেতরটা তখন দুটো কণ্ঠ যুদ্ধ করছে। একটা বলছে, আরফিন ঠিক বলছে, এখন সেই তোমার স্বামী। আরেকটা ফিসফিস করছে। তৌসিফকে এইভাবে ভুলে যাওয়া কি এত সহজ? ক্লাসের গেটের সামনে গাড়ি থামলো। মাহি ধীরে দরজাটা খুলে নামলো। আরফিনও নেমে আসে তার পেছন পেছন। সমস্যা হলে বা অসুস্থ লাগলে আমার রুমে আসিস। আরফিন ভাই মাহিকে বলে। মাহি মাথা নেড়ে ভেতরে ঢুকে গেল। ক্যাম্পাসে ঢুকতেই পুরনো সেই চেনা গন্ধটা পেল মাহি। লাইব্রেরির পাশে কফির সুবাস, লনের ঘাসের গন্ধ, ক্লাসের করিডোরে ছেলে মেয়েদের হাসির আওয়াজ, সবকিছু যেন এক মুহূর্তে মনে করিয়ে দিল সে কতদিন দূরে ছিল এখান থেকে। ব্যাগটা কাঁধে তুলে ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে এক কণ্ঠ। মাহি। একটু থেমে গেল সে। গলায় সেই স্বরটা চেনা, একদম ভেতর থেকে চেনা। ধীরে ঘুরে তাকাতেই তৌসিফকে দেখল। হালকা দাড়ি, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবু সেই হাসিটা যেটা সবসময় তাকে শাস্তি দেয়। তুমি? মাহি ফিসফিস করে বলল। তৌসিফ দৌড়ে এসে সামনে দাঁড়ালো। তুমি কোথায় ছিলে এতদিন? আমি আমি কত চিন্তায় ছিলাম জানো। ফোন করেছিলাম, মেসেজ দিয়েছিলাম, তুমি একবারও রিসিভ করনি, রিপ্লাই করনি, সিন অবধি করনি মেসেজ। কি হয়েছে তোমার? আরফিন স্যার কি বকেছে তোমাকে? আমাকে একটাবার জানাতে পারতে মাহি। কতগুলো দিন চিন্তায় ছিলাম তোমাকে নিয়ে। এমন কেউ করে? মাহি চুপ করে রইল, চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতর শব্দ করছে, কিন্তু মুখে কিছুই নেই। তৌসিফ নিঃশ্বাস ফেলে বলল, তোমার কি শরীর খারাপ? চোখ মুখ এমন লাগছে কেন? মাহি তাও উত্তর দেয় না। কথা বলছো না কেন মাহি? আমি কিছু ভুল করেছি? মাহি মাথা নাড়ায়। না, তুমি কিছু করনি। তাহলে কিছু তো বলো। তোমার কি আমার জন্য একটুও মন পড়েনি? আমি কত ভয় পেয়েছিলাম জানো। তৌসিফ কাতর স্বরে বলে। মাহি ছেলেটার কাতর স্বর শুনে কষ্ট হলেও তা দেখায় না, বলে, তৌসিফ, ক্ষমা করে দাও আমায়। আমি আর এই সম্পর্ক রাখতে চাইছি না। আমার সাথে আর কথা বলার চেষ্টা করবে না প্লিজ। আমি কারোর সাথে কোনো রকম সম্পর্কে থাকতে চাইছি না। তৌসিফ স্থির হয়ে গেল। মাহির ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো যেন কানে ঢুকেও বুকের ভেতর ছুরির মতো বিঁধে গেল। তার চোখের ভেতর এক মুহূর্তে সব আলো নিভে গেল। কি বললে তুমি? তার গলা চেপে উঠল। তুমি আর কোনো সম্পর্ক রাখতে চাও না? মাহি নীরব। বাতাসে ভেসে আসা গাড়ির হর্ন, পাখির ডাক সব যেন মিলিয়ে গেল চারপাশ থেকে। শুধু দাঁড়িয়ে আছে দুজন মানুষ, একে অপরের থেকে এক হাত দূরে, কিন্তু মাইলের ব্যবধান তৈরি হয়ে গেছে তাদের মাঝখানে। হ্যাঁ তৌসিফ। অবশেষে মাহি বলল, গলার স্বর নিস্তেজ ঠান্ডা, যেন অনেক কষ্টে শব্দগুলো বের হচ্ছে। এই সম্পর্কটা এখানেই শেষ করো। তৌসিফের গলা কাঁপছে। শেষ করো এত সহজে? তৌসিফের চোখ অচেনা এক ঝড়। তুমি জানো আমি তোমার জন্য কি করেছি? কতবার ভেবেছি তোমার সঙ্গে দেখা করব, কেবল একটা উত্তর শুনবো তোমার মুখে। তুমি ঠিক আছো কিনা জানব, এক পলক তোমাকে দেখব। অবশেষে পেলাম, অথচ এখন তুমি বলছো সব শেষ করে দাও। মাহি কিছু বলল না। তার হাত ব্যাগের চেন আঁকড়ে ধরেছে, যেটা ওটা শক্ত করে ধরা ছাড়া নিজেকে সামলাতে পারবে না। একটা নিঃশ্বাস টেনে বলল, তুমি বোঝার চেষ্টা করো তৌসিফ। কিছু সময় আসে যখন মানুষ নিজের ইচ্ছেতেও সব করতে পারে না। আমি এমন এক জায়গায় আছি যেখানে পুরনো কিছু ধরে রাখা মনে সবার ক্ষতি। তৌসিফ হতভম্ব। ক্ষতি? সে কাপা গলায় বলল, আমাদের ভালোবাসা কি কারো ক্ষতি করতে পারে? আমি তো শুধু তোমাকেই চাই, অন্য কিছু না। ক্ষতির কি পেলে তুমি আমি বুঝে পাচ্ছি না। মাহির বুকের ভেতরটা হু হু করে উঠল, চোখের কোণে পানি জমে উঠল।
কিন্তু সে জোর করে মুখ ফিরিয়ে নিল। তুমি বুঝবে না, সবকিছু বদলে গেছে তৌসিফ। না মাহি, তুমি বদলে গেছো, আর কিছু না। এই দেখো, আমি এখনো আগের মতোই আছি, এখনো তোমাকেই চাইছি, তোমার ঠোঁটের কিনারায় হাসি দেখতে চাইছি এখনো। আর কিছু চাইছি না মাহি, আর কিছু না। কিন্তু তুমি বদলে গেছো কেন মাহি? কি এমন হলো এইভাবে বদলে গেলে? বলো, আমাকে বলো প্লিজ, আমি সব ঠিক করে দিব। তৌসিফের গলায় কষ্ট আর অভিমান একসাথে। মাহি মুখ ঘুরিয়ে তাকালো, চোখে ভেজা ঝলক, তবু ঠোঁটে এক অদ্ভুত দৃঢ়তা। তুমি ভুল বলছো, কিচ্ছু ঠিক হবে না আর। আমি যা করছি সেটা দরকারি, আমি কারোর সাথে কোনো সম্পর্কে থাকতে পারবো না। আমার নিজের জীবনটা বদলে গেছে। এমন কিছু আছে যা আমি এক্ষুনি বলতে পারবো না। তৌসিফ এক পা এগিয়ে এলো। তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমি জানতে চাইবো না? আমি কি এতটাই অচেনা হয়ে গেছি তোমার কাছে? এক মুহূর্তের জন্য মাহি তাকিয়ে রইল, তার চোখে চোখ দুটোতে শুধু প্রশ্ন, ব্যথা আর পুরনো ভালোবাসার জ্যোতি। তার বুকের ভেতর যেন কেউ চেপে ধরলো। সে নিচু স্বরে বলল, তুমি এখনো আগের মতোই আছো তৌসিফ, কিন্তু আমি আর সেই মানুষটা নই। আমার পথ অন্যদিকে চলে গেছে। তোমাকে ভুলতে বলছি না, আমি শুধু এগিয়ে যেতে বলছি। তৌসিফ নিঃশব্দে হেসে ফেলল, একটা তিক্ত কষ্ট ভরা হাসি। এগিয়ে যাওয়া? তার কণ্ঠ ভারী হয়ে এলো। তুমি জানো, যাকে নিজের জীবনের প্রতিটি স্বপ্নে রেখেছিলাম তাকে হারিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়? মাহি আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। তার চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে নিস্তেজতা। মনে মনে শুধু একটা কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আমি অন্য কারো বউ এখন। আমি দোষী হয়েও কিছু বলার অধিকার রাখি না। একটা লম্বা নীরবতা নেমে এলো। তৌসিফ অবশেষে ধীরে বলল, ঠিক আছে, তুমি যদি তাই চাও আমি আর কিছুই বলবো না। কিন্তু মনে রেখো মাহি, ভালোবাসা কোনো শব্দেই শেষ হয় না। তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমি প্রতিদিন তোমার নীরব মুখটাই দেখব মনে মনে। বলে সে ফিরে গেল। পিঠের দিকটা ছোট হতে হতে হারিয়ে গেল ক্যাম্পাসের ভিড়ে। মাহি দাঁড়িয়ে রইল, চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল, হাসির আওয়াজ। সবকিছুর মধ্যেও সে একা হয়ে দাঁড়িয়ে রইল। তার গাল বেয়ে নামছে এক ফোঁটা অশ্রু, যা সে দ্রুত হাতের পেছন দিয়ে মুছে ফেলল। কারো চোখে ধরা পড়বে না, কিন্তু ভেতরের কান্না থামছে না। তার মনে হচ্ছিল জীবনটা যেন দুই ভাগে কেটে গেছে। এক ভাগে আছে ভালোবাসা, আর অন্য ভাগে শুধু দায়িত্ব আর অপরাধবোধের ভার। আর সেই মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজে, একজন নারী, যাকে ভালোবাসা আর ক্ষণিকের ভুল সিদ্ধান্ত দুটেই আজ সমানভাবে শাস্তি দিয়েছে। মাহি তখনও দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায়। তৌসিফের চলে যাওয়ার পরও বাতাসে তার গলার কাপা স্বর যেন ভেসে বেড়াচ্ছে, ভালোবাসা কোনো শব্দে শেষ হয় না। মাহির চোখের কোণে জমে থাকা অশ্রু সে গোপনে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তা গাল বেয়ে নেমে গেল অজান্তেই। মনের ভেতর অদ্ভুত এক ভার, যেন নিজেরই কোনো অংশকে সে কবর দিয়ে ফেলেছে একটু আগে। ঠিক সেই সময় পেছন থেকে কেউ নিঃশব্দে এসে থামল। একটা ভারী নিঃশ্বাসের শব্দ তার কানে এলো, তারপর কাঁধে একটা পরিচিত উষ্ণ হাতের স্পর্শ। মাহি থমকে গেল, চেনা সেই গন্ধ, সেই স্পর্শ, যাকে সারা জীবন ভাইয়ের নজরে দেখে এসেছে। কিন্তু এক সর্বনাশা রাত সব বদলে দিয়েছিল। সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছিল দুজনের মধ্যে। সেই রাতের পর থেকে মানুষটা শরীরের ঘ্রাণ চিনতেও অসুবিধা হয় না তার। নিঃশ্বাসের শব্দও চিনতে পারে। তার শরীর হালকা কেঁপে উঠল। ধীরে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছে আরফিন ভাই। মাহির বুকের ভেতরটা ধক করে উঠল। তার চোখে এক মুহূর্তে ভয়, বিস্ময় আর অপরাধবোধ একসাথে ভেসে উঠল। আরিফিন ভাই, আপনি এখানে? তার গলা শুকনো, শব্দটা কেমন যেন ভাঙা ভাঙা। আরফিনের মুখে হাসি নেই, চোখের দৃষ্টি শান্ত কঠিন, কিন্তু তাতে জমে থাকা আগুন লুকানো যাচ্ছে না। ধীর স্বরে বলে, তোকে নিতে এসেছিলাম, কিন্তু দেখি তুই অন্য কারোর সাথে ব্যস্ত। মাহি মুহূর্তে মুখ নামিয়ে নেয়। না ভাইয়া, আমি। আরফিন তাকে থামিয়ে দিল। মিথ্যা বলিস না মাহি, আমি সব দেখেছি। তার গলার স্বর শান্ত, কিন্তু সেই শান্তি সবচেয়ে ভয়ানক। মাহি ঠোঁট কামড়ে নিচু স্বরে বলে, ও হঠাৎ সামনে এসে দাঁড়ায়, আমি চাইলেও এড়াতে পারিনি। আরফিন তার দিকে এক পা এগিয়ে আসে। এড়াতে পারিসনি নাকি চাসনি, কোনটা? এই কথায় মাহির নিঃশ্বাস আটকে গেল। তার গলার কাছে একটা ঢোক গেল, মুখ শুকিয়ে উঠল।
আপনি এমন কথা কেন বলছেন? আরফিন হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। কারণ তোর চোখে আমি যা দেখেছি সেটা আমি ভুলিনি। আমার ভালোবাসা পেতে আদর পেতে মরিয়া হয়েছিল এই কদিন। ভুলেও তো দিয়েছিলাম তোসব ছেলেটাকে। আবার ওর কাছে আসতে হবে কেন? আদর কম পড়ে গেছে মাহি? আমার ভালোবাসা এখনো বাঁধতে পারছে না তোকে? মাহি চোখ নামিয়ে ফেলল। আপনি ভুল বুঝছেন। বুঝছি, আরফিন ধীরে বলল, আমি বুঝেছি। তোকে তোর প্রতিটা শ্বাস প্রশ্বাস, নীরবতা, অস্থিরতা, চাওয়া পাওয়া, চাহিদা, সব কিছু, সব। তুই যখন মুখ দিয়ে আমাকে মিথ্যা বলিস তখন তোর চোখ আমাকে সত্যটা জানিয়ে দেয়, জানিস? মাহি কিছু বলতে গেলেও গলা শুকিয়ে আসে। তার বুকের ভেতর ধকধক করছে। সে ফিসফিস করে বলে। আপনি অকারণেই রাগ করছেন। আমি তো আরফিন থামিয়ে দেয় তাকে। রাগ না মাহি, মাহি অবাক হয়ে তাকায়। আমি ভয় পাচ্ছি। ভয়? হ্যাঁ, আরফিনের গলা নরম হয়ে আসে। তোকে হারানোর ভয়। এত বছর ভালোবেসে যত্ন করে আগলে রেখে তোকে নিজের ভালোবাসা বুঝতে পারলাম না। শেষে শেষে চরিত্র বলে দিলাম দুজনের। মন যখন ছুঁতে পারিনি তখন দেহ হলেও ছুঁয়ে দিলাম। কোনোভাবেই তো তোকে বাঁধতে পারবো না ভেবে। কিন্তু এখনও তো তোর মন আরিফিন অবধি টিকে থাকতে পারছে না। কিভাবে ভালোবাসলে, কিভাবে আদর করলে আরিফিন নামটাই থাকবে তোর মন মস্তিষ্কে? বল, আমি তাই করব। মাহির বুকটা ভারী হয়ে যায়। তার চোখের পানি এসে পড়ে। সে মুখ ফিরিয়ে নেয়। সে নিচু গলায় বলে, আপনি জানেন না আমি কি নিয়ে বাঁচি প্রতিদিন। আমি নিজেকেই ক্ষমা করতে পারিনি, আর আপনি আপনি প্রতিদিন আমার সামনে দাঁড়িয়ে আমায় আরো ভেঙে দেন। আরফিনের চোখে হালকা কষ্টের রেখা। সে ধীরে মাহির সামনে এসে দাঁড়ায়। আবেগী কণ্ঠে নিয়ন্ত্রণ করে বলে, তুই ভাবিস আমি সহজে থাকি? তুই যখন হাসিস আমি নিজেকে ভুলে যাই। তুই যখন কাঁদিস আমি ভেতর থেকে পড়ে যাই। তুই যে আমার কাছে শুধু প্রিয় নস, তুই আমার অভ্যাস মাহি। মাহির চোখ তুলে তাকায়। তার চোখের জল এবার আটকে রাখা যায় না। আপনি জানেন না এই অভ্যাসটা আমায় কতটা পোড়াচ্ছে আরিফিন ভাই। আপনি আমার ভাইয়ের মতো ছিলেন এক সময়, আর এখন এই সম্পর্ক, এই সব কিছু। থাম। আরফিন নরম কিন্তু দৃঢ় স্বরে বলে, ভাই ছিলেন, ভাই আছেন, এসব শুনতে জাস্ট ঘৃণা লাগছে। তোর গা গুলাচ্ছে না? আমার সাথে শুয়ে এখনো ভাই ভাই করছিস? তাছাড়া এখন বিবাহিত আমরা, ভুলে যাবি না। মাহি চমকে তাকায়। কিন্তু আমি তো এখনো সেই ভাই শব্দটা ভুলতে পারি না। তাই তো কষ্ট পাই। ভালোবাসা মানুষের মনে অন্য কারোর জন্য প্রেমের অনুভূতি, আর নিজের জন্য ভাই ডাক। আরফিন ফিসফিস করে বলে। মাহি আর চুপ থাকতে পারে না, তাই গলার স্বর কাঁপছে। ভালোবাসা মানে সব পেতে হবে এমন তো না। কিছু ভালোবাসা থাকে শুধু কাটার মতো, ভিতরে বেঁধে থাকে, কিন্তু কেউ দেখে না। আরফিন নীরব হয়ে যায়। তার চোখে গভীর অন্ধকার, যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে না। একটু পর ধীরে বলে, তাহলে তুই কষ্ট পেতে চাস, আমি দেখব এমন? না, মাহি গলা নিচু করে বলে। আমি শান্তি চাই, কিন্তু শান্তি আমার কাছে নেই এখন। আরফিন এক পা পিছিয়ে আসে। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে গ্লানি। তুই জানিস তোর এই শান্তি আমাকে অসহায় করে তোলে। তুই যত দূরে যেতে চাস আমার তত কাছে আসতে ইচ্ছে করে। দুজনের মাঝে ভারী নীরবতা নেমে আসে। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়, অথচ তাদের চারপাশটা যেন অন্য এক জগতে, যেখানে শুধু নিঃশ্বাসের শব্দ। আরফিন অবশেষে বলে, চল গাড়িতে ওঠ, তোকে আর এই জায়গায় একা দেখতে চাই না। মাহি চুপচাপ হাঁটতে শুরু করে। আরফিন পাশে পাশে চলে, তবে তাদের মাঝে দূরত্বটুকু অদৃশ্য হলেও ক্রমে যেন ভারী হয়ে ওঠে। গাড়ির দরজা খুলে দেওয়ার সময় আরফিন একবার তাকায় তার দিকে। ভেবেছিলাম কিছুদিন ছাড় দেব, কিন্তু মন যেখানে বাঁধতে পারছি না সেখানে শারীরিক দূরত্ব আরও দূরে সরিয়ে দেবে দুজনকে। তাই আর ছাড় পাবি না, মাথায় রাখিস। মাহি কিছু বলে না। গাড়ি চলতে শুরু করে। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, আর গাড়ির ভেতরের ছায়া লেপ্টে আছে দুজনের মুখে। কেউ কিছু বলে না, কিন্তু বাতাসে ভাসছে এক অজানা প্রতিজ্ঞা, যে ভালোবাসা হয়তো ভুল ছিল, তবুও তাদের কেউই তাকে আর মুছে ফেলতে পারছে না। ঘরের বাতাসটা আজ অন্যরকম। সন্ধ্যার আলো নরম। বাইরে সূর্যের শেষ আলোর ঝলক কাচের জানালা দিয়ে ভেতরে ঢুকছে। সবাই বসে আছে, মা বাবা ভাই বোনেরা। হাসি আড্ডা চলছে, কিন্তু হঠাৎ আরফিনের মা বলে ওঠেন, বলছিলাম ছোট, বাড়ির দুটো ছেলে মেয়ে বড় হচ্ছে, মাহি আর আরফিন, দুজনেরই জন্য ঘন ঘন প্রস্তাব আসছে। কি করা যায় বল তো?
সেদিনও পাশের বাড়ির রুহির মা নিজের ভাগ্নের জন্য মাহিকে চাইতে এলো। মাহি কিচেনে, কিন্তু দূরে থেকেও ড্রয়িং রুমে মা চাচিদের কথাগুলো কানে আসলো। থমকে থাকলো কিছু মুহূর্ত। সে হালকা শ্বাস নিল। নিজের জন্য ব্ল্যাক কফি বানাতে এসেছিল। চামচ নাড়াতে নাড়াতে যেন অদ্ভুত উত্তেজনা আর আশঙ্কার ভার সামলাচ্ছে। মাহির মা হেসে যোগ করলেন, হ্যাঁ ভাবি, আপনাকে মাহির কথা বললো? আমি তো মাহি আরফিন দুজনের জন্যই প্রস্তাব মানা করতে করতে অতিষ্ঠ, কিন্তু এখনও মাহিকে একটু বড় হতে হবে। সংসারে কিছু বোঝে না এখনও মাহি, আরও বড় হোক, অনার্সটা অন্তত শেষ হোক, তারপর দেব বলেছে ওর বাবা, তাই মানা করে দিয়েছি বারবার সবাইকে। তবে আরফিনের জন্য ভাবতে পারেন, বয়স তো অনেক হলো আরফিনের, এবার ঘরে বউ তোলার পালা। তবে হঠাৎ করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। মাহি চোখ নামিয়ে নিল। গলা শুকিয়ে গেছে, কণ্ঠ তেমন থাকে না। সে শুধু শুনছে, কিন্তু মনে মনে অজানা এক অনুভূতি ধীরে ধীরে জেগে উঠেছে। আরফিনের মা আবার বলেন, দেখো, ছেলে মেয়েদের জন্য প্রস্তাব আসে, কিন্তু আরফিনের বাবাও একই কথা বলেছেন। মাহিকে এখন বিয়ে দেবে না, একটু বড় হোক, তারপর ঠিক হবে। আর আরফিনের দিকটা এখনো ভালো করে দেখবো ভাবছি, তবে ভালো মেয়ে পেতে সময় তো লাগবে। মাহির বুকটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ভালোবাসা থাকুক বা না থাকুক, নিজের স্বামীর জন্য অন্য কাউকে কেউ বেছে নেবে, এই ভাবনা তার হৃদয়কে অচেনাভাবে চুপচাপ কাঁপিয়ে দিল। সে জানে আরিফিন ভাই তাকে ভালোবাসে, তারা তো বিবাহিত। বাকিরা তো না জানুক, তারা দুজনে তো জানে। তাও সে এসব কথা নিতে পারছে না, শুনতে পারছে না। মনের কোথাও একটা কাঁপিয়ে দিচ্ছে। মাহি চুপচাপ হাতের চামচটা নাড়ছে, অথচ কফিটা মিক্স হয়ে গিয়েছে কখন। তার সেদিকে হুঁশ নেই, চোখে অদ্ভুত উত্তেজনা আর মুখ নিরুত্তাপ। এই সময় আরফিন আস্তে আস্তে ওপরের সিঁড়ি দিয়ে নামে। মাহি তার দিকে তাকায় না। কিচেনে খেয়ে নিয়েছে কফি, তারপর বের হয়ে ধীরে ধীরে চলে যেতে চায়। এভাবে আরফিনের আসার সাথে সাথে মাহির চলে যাওয়ার বিষয়টা তার চোখে পড়ে। তেরসা চোখে চাই, চেহারা গম্ভীর তার। সে আসতেই চলে গেল, তাকে এড়িয়ে চলছে। হ্যাঁ, এড়িয়েই তো গেল, কিছু বলল না সে। গম্ভীর মুখেই মা চাচির পাশে বসে। এক কাপ কফি চাই। এক কাপ কফি দাও তোমার, মাথাটা ধরেছে। দাঁড়া, আনছি। কথাটা বলে মা উঠে যান। ততক্ষণ আরিফিন ছোট মায়ের সাথে নানান কথাবার্তা বলে। মিনিট কয়েক পর মা কফি নিয়ে আসলে সে মায়ের থেকে ওটা নিয়ে চুমুক দেয়। অনেক তো হলো, আর কত মায়ের থেকে কফি খুঁজবি, বোনের থেকে কফি খুঁজবি? আরিফিনের মা কথাটা বলেন কারণ এখন মায়ের কাছে কফি চাইলেও সাধারণত মাহির কাছেই চায় বেশিরভাগ সময়। আরিফিন মায়ের কথা শুনে চোখ তুলে তাকায়। কি বলতে চাইছো বলে ফেলো, এত না করেই পেঁচিয়ে বলে ফেলো। আরিফিন জানে মা কিছু একটা নিয়ে কথা তুলতে চাইছে। মায়ের স্বভাব সম্পর্কে সে অবগত। মা গলা ছেড়ে বলেন, বলছিলাম, বয়স তো অনেক হলো তোর, এবার তো বউ আনার দরকার বাড়িতে। সময়ে অসময়ে কফির জন্য আর কত মা বোনকে জ্বালাবি। বউয়ান মাঝরাতেও কফি খেতে চাইলেও সমস্যা থাকবে না আর। আরফিন হঠাৎ বউয়ের কথা শুনে থেকে এলো বুঝতে পারল না। তবে এই বউ কথাটা শুনতেই আরফিনের চোখে মাহির চেহারাটা ভেসে উঠল। মেয়েটার তো তার বউ, তবে মা চাচি তো আর জানে না। যাই হোক, সে উত্তর দেয়, হঠাৎ বউ নিয়ে পড়লে কেন? যখন আমার বউ দরকার হবে আমি তোমাকে জানাবো, এখন এসব কথা রাখো। আরিফিনের জবাবে মা চাচি নাখোশ। তারা ছেলেকে আরো নানান কিছু বলেন, বোঝান, যাতে ছেলে বউ আনতে রাজি হয়। কিন্তু আরিফিন সেসব কথা কানে তুলে না। সে কফিটা শেষ করে পাশে রেখে তারপর উঠে চলে যায়। ওপরে উঠে সে নিজের রুমে যায় না, মাহির রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। মাহি ব্যালকনিতে আকাশের দিকে চেয়ে আছে, কিছু হয়তো ভাবছে। আরফিন সেখানে যায়। বেশ কিছুক্ষণ ব্যালকনির দরজার বাহু ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে আর মাহিকে দেখতে থাকে পেছন থেকে। তার প্রেম, তার ভালোবাসা, তার বউ। চুলগুলো হাওয়ায় উঠছে, একদম কালো, ঘন আর লম্বা চুল। সাক্ষাৎ পরি। গা থেকে বেলি ফুলে সুবাস আসে মাহির। আরিফিন সেই ঘ্রাণটা খুব করে পাচ্ছে। সে ভাবেইনি মাহিকে নিয়ে যা যা স্বপ্ন দেখতো সেসব এমন অনাকাঙ্ক্ষিতভাবে পূরণ হয়ে যাবে কোনো একদিন। মাহির সাথে থাকছে, ভালোবাসছে, আদর করছে, আদর নিচ্ছে।
সামনে নিজের কাছে নিয়ে যাবে, পরিবারকে সব জানিয়ে। দরকার পড়লে আবার বিয়ে করবে, তারপর ঘরে তুলবে, নতুন করে সংসার করবে, একসাথে থাকবে, তার বাচ্চা পেটে ধরবে মাহি, তারপর তারপর সে বাবা হবে, মাহি মা হবে। এভাবে তাদের একটা ভরপুর সংসার হবে, একসাথে বুড়ো হবে। কত কিছু ভেবে ফেললো এক মুহূর্তে আরফিন, কিন্তু হঠাৎ ঘোর ভাঙতেই মনে পড়ে মাহি তাকে ভালোবাসে না, তাকে চায় না, অন্য কাউকে চাই। তাকেই ভালোবাসে। আরফিনের জন্য কোনো জায়গা নেই তার মনে, কোনো জায়গা নেই। এত এত ভালোবাসা আদর দিয়েও সেই জায়গা করে নিতে পারেনি মাহির মনে, বিয়ের বন্ধনে বেঁধেও জায়গা করে নিতে পারেনি। এই তো একটু আগেও তাকে নিচে নামতে দেখে এড়িয়ে গেছে, তাকে হয়তো দেখতে চায় না, যে কারণে সে নিচে নামতেই মেয়েটা উপরে চলে এসেছে। আরফিনের মাথা গরম হয়ে যায় সব কথা মনে পড়তেই। সে গিয়ে পেছন থেকে রুক্ষভাবে নিজের সাথে জড়িয়ে ধরে মাহিকে। মাহি ভীষণ ভয় পায় প্রথমে, কে এভাবে তাকে জড়িয়ে ধরলো, গায়ে হাত দিল ভেবে। মাথা ঘুরিয়ে তাকাতেই আরফিনকে দেখতে পায়, তারপর গিয়ে একটু শান্ত হয়, শ্বাস নেয়। ভয় পেয়েছিল সে, আরফিন ভাইয়ের কাছে যবে থেকে নিজেকে বিলিয়ে দিয়েছে তবে থেকে কেউ একটু ছুলেই ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে। কে না কে গায়ে হাত দিল ভেবে। পেটে আরফিনের রুক্ষ হাতের স্পর্শে সে ব্যথা পাচ্ছে, ঢোক গিলে জিজ্ঞাসা করে, কি হয়েছে আরফিন ভাই, এমন কেন করছেন? আরফিন হাতের স্পর্শ আরো দৃঢ় করে জানতে চায়। কেমন করছে? কেমন করছেন মানে? এভাবে ধরে রেখেছেন কেন? আমি তো ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। মাহি নিজেকে ছাড়াতে চেয়ে বলে, ছাড়াবো মানে? বউকে ধরেছে। বউ তুই আমার, স্বামী হই আমি তোর, ভুলে গিয়েছিস? আমি ছুলে খারাপ লাগে তোর, তাই না? খুব খারাপ লাগে। আরফিন দাঁতে দাঁত চেপে বলে, এসব কেমন কথা? আপনি ছুলে খারাপ লাগে এই কথা আমি বলেছি? মন গড়া কথা বলে আমার উপর দোষ চাপানোর মানে কি? আমি দোষটা পাচ্ছে? আমার মন করা কথা, তোর মনের কথা নয় এগুলো। আমি ছুলে তোর খারাপ লাগে না? আরফিন বলে। মাহি বিরক্ত হয়ে বলে, আপনি ছুলে খারাপ লাগলে নিশ্চয়ই আপনার সাথে বিছানায় শুয়ে পড়তাম না, তাই না? বাচ্চাদের মতো কথা বলবেন না। সত্যি করে বলতো, আমি আদর করলে বেশি ভালো লাগে নাকি ওই তৌসিফের আদর পেতে মন চাই তোর? হ্যাঁ? সামনে ফিরিয়ে মাহির মুখে রাজলা নিজের হাতে নিয়ে কাতর স্বরে বলে আরফিন। মাহি গা ঘিনঘিন করে ওঠে, হাতটা ছাড়িয়ে নেয় নিজের থেকে। চুপ করুন, আপনি আমায় অপমান করছেন। তৌসিফকে নিয়ে এইসব ভাবনা কখনোই মাথায় আনিনি, আর এখন তো নয়ই। তবে এইসব কেমন ধরনের কথাবার্তা? তোরা নিয়েছে আমি যা মাত্রই চলে এলেছে। হুম, আমাকে ভালো লাগলে চলে এলি কেন? আমার যেখানে থাকি সেখানে তুই থাকলে সমস্যা কি? চলে আসতে হবে কেন? আরফিন অধৈর্য হয়ে বলে, জানেন না কেন? বউ খুঁজছে আপনার জন্য, মা আর বড় মা। বউ আনবে। আমাকে বিয়ে করে এখনো শুধু চাহিদা পূরণ করার বেলায় ব্যবহার করেন আপনি। এর মধ্যে আপনার জন্য বউ আনতে চাইছে তারা। আমার ওই মেয়ের জন্য খারাপ লাগছিল, তার শ্বশুর বাড়িতে আগে থেকেই তার সতীন থাকবে, অথচ সে জানবেও না এটা ভেবে কষ্ট হচ্ছিল আমার ওই বেচারির জন্য, যার স্বামী শুধুমাত্র চাহিদা পূরণ করার জন্য অন্য কাউকে বিয়ে করে পাশের ঘরে রেখে দিয়েছে, কথাটা ভেবে এই জন্যই চলে এসেছি আমি, বুঝেছেন আপনি? মাহি রেগে গিয়ে অভিমানের সাথে বলে। আরফিন তার সব কথা শুনে মন দিয়ে। মাহির সারা চেহারা চোখ বোলায়। আমি তোকে শুধু চাহিদা পূরণ করার জন্য বিয়ে করেছে? তো আর কি? তোর এটাই মনে হচ্ছে কদিন ধরে? আর নয়তো কি, আপনি বলুন। এখনো পুলিশ অনার্স ফার্স্ট ইয়ারে, এখনই আমার কাছে নিয়ে এলে, সংসার শুরু করে দিলে, বাকি জীবন কি করবে? লেখাপড়া শেষ করতে পারবি? বলে একটা করেছে দুজন মিলে, যার কারণে বিয়ে করে নিতে হলো। আর যেমনটা বলেছিস, চাহিদার কারণে আটকানো সম্ভব হয় না, তাই আসে। কিন্তু সব শুধু চাহিদা? আমার ভালোবাসা তো চোখে পড়ে না, এত যত্ন চোখে পড়ে না। এখন লুকোচুরিতে আছে বলেই কিছুটা সামলে আছে দুজন। বিয়ের বিষয়টা বাড়িতে জানিয়ে তোকে ঘরে তুললে আগের মতো নিয়ন্ত্রণ থাকবে কোনো কিছুতে? তোকে এখন সবাই লেখাপড়ার জন্য যে চাপ দিচ্ছে সেটা আর দিবে? তুইও মন দিয়ে লেখাপড়া করতে পারবি বল? আরফিন নিজের সব কথা বলে, মাহি চুপচাপ শুনে যায়। বেশ কিছুক্ষণ নীরব থেকে অবশেষে বলে, আরফিন বলে মাহির কথার জবাবে, কিন্তু আপনার জন্য মেয়ে দেখছে, বউ আনতে চায় সবাই আপনার জন্য। সেসব আমি দেখে নেব, তোর চিন্তা করতে হবে না। আমার চিন্তা করতে হবে না, তাই না? এদিকে আপনার জন্য বাড়ির সবাই মেয়ে খুঁজছে বউ বানানোর জন্য, আর আপনি বলছেন আমাকে চিন্তা না করতে। আর কি দেখে নেবেন? মেয়ে দেখতে যাবেন সবার সাথে, এভাবে দেখে নেবেন আর আমি নিশ্চিত থাকবো? মাহির ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। তার স্বামীর জন্য মেয়ে দেখবে, কথাটা ভাবতেই রক্ত টকবক করছে তার।
আরফিনের শার্টের কলারের হাত রেখে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে সে। আরফিনের তাতে রাগ করার কথা, কিন্তু মাহির মধ্যে নিজের জন্য পজিটিভনেস দেখে আর রাগ এলো না, বরং ভীষণ ভালো লাগলো তার। মনের কোথাও একটা শান্তি অনুভব করলো যেন। মাহি তার জন্য জেলাস ফিল করছে, মেয়ে দেখবে বলে জেলাস ফিল করছে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফোটে। মাহির কোমরে হাত রেখে তাকে কাছে টেনে বলে, আচ্ছা, এত রাগ করতে হবে না। আমি মনে করে দিচ্ছি নিচে গিয়ে কোনো মেয়েটিয়ে দেখবে না কেউ। আরফিনের বউ শুধু মাহি, আর কেউ না, কেউ না, শুধু মাহি। ঠিক আছে, এখন একটু রাগ কমা। রাগ করলে ভাগ কমে, ছোটবেলায় বাবা বলতো, মনে নেই? তাই এত রাগ করতে হবে না। কথাটা বলে মাহির নাক টেনে দেয় আরফিন। তাতে মাহির চোখ মুখ কুঁচকে যায়, আরও রাগ ওঠে। আরফিন তা দেখে শব্দ করে হাসে। নাইট ক্লাবে চারপাশে বেজে চলেছে গভীর বেইজের তালে ইলেকট্রনিক মিউজিক। আলোর ঝলকানিতে মুখগুলো কখনো স্পষ্ট, কখনো অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ঘামে ভেজা শরীরগুলো তালে তালে দুলছে। ককটেল গ্লাসে বরফ গলে পড়ে আছে। ঠিক তখনই দরজাটা খুলে গেল। ভেতরের আলো হঠাৎ ম্লান হয়ে যায়। কালো স্যুট, ধীর পা, ঠোঁটে হালকা হাসি। তৌসিফ ঢুকে পড়ে যেন নিজের রাজ্যে ফিরে এসেছে। আশেপাশের মেয়ে ছেলেরা এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে, তারপর আবার নিজেদের তালে ফিরে যায়। কিন্তু তৌসিফের চোখ খুঁজে বেড়ায় একজনকে। খুঁজতে খুঁজতে ডান্স ফ্লোরে নাচতে থাকা অনন্যা তরুণীদের চিল্লিয়ে বলা নানান কথাবার্তা কানে আসে তার। কেউ বলছে ড্যান্স করবে? আবার কেউ বলছে তুমি এখানে? অন্য একজন কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছে। কিছু মানুষ অন্ধকারেই সুন্দর লাগে, অন্য কেউ বলছে চোখ সরাতে পারছে না, তাই না? এমন নানান কথাই তৌসিফের কানে আসে, তবে সেসবে পাত্তা দেয় না সে। এসব তার জন্য নতুন না। ডান্স ফ্লোরের আলো এবার নরম নীল রঙে ভরে যায়। সবার মাঝে সে লাল পোশাকের মেয়েটা, পরনে গাঢ় লাল রঙের স্যাটিন ড্রেস। চকচকে কাপড়টা আলোয় রং বদলায়, কখনো রক্তিম, কখনো ওয়াইন লাল। ড্রেসের কাটটা আধুনিক, এক কাত খোলা, অন্য পাশে হালকা ভাঁজ, বক্ষ ভাঁজ বিশ্রীভাবে দৃশ্যমান। ড্রেসটার দৈর্ঘ্য হাঁটুর বেশ ওপরে, পিঠের দিকে উন্মুক্ত হওয়ায় নরম বাঁক স্পষ্ট। চুল খোলা, নিখুঁতভাবে স্টাইল করা, যেন কোনো ম্যাগাজিনের কাভারের মডেল। পায়ে স্লিভার্স, ড্রপ হিল, নাচের তালে কোমর দুলছে, পা টলছে বলে ঝিমঝিম করছে। গলায় সূক্ষ্ম ডায়মন্ড চেন, হাতে পাতলা ঘড়ি, সব মিলে একটা এক্সপেন্সিভ সিম্পলিসিটি যা বলে দেয় সে ফ্যাশন বোঝে। দৃষ্টিকারে, চোখে হালকা কাজল, ঠোঁটে তামাটে লিপ গ্লস। তৌসিফের শিকারী নজর তার দিকে স্থির থাকে। ভিড়ের ভেতরেও তাকে খুঁজে বের করে নিয়েছে সহজেই। এক হাতে ওয়াইনের গ্লাস, অন্য হাতে সিগারেট নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। তৌসিফ তার পাশে এসে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে, তোমার চোখে কি আলো বেশি নাকি এই ক্লাবে? মেয়েটা ভ্রু তুলে তাকায়, ঠোঁটের কোণে একরকম মুচকি হাসি। দুইটাই, কিন্তু দুটোরই রং ভিন্ন। তৌসিফ সামান্য ঝুঁকে পড়ে, কাছাকাছি হয় মেয়েটার। গলা স্বর নিচু করেই বলে, তাহলে সাবধান, আমি যেটার দিকেই তাকাই সেটা পুড়ে যায়। মেয়েটা হালকা হেসে গ্লাসের বরফ ঘুরিয়ে নেয় আঙুলে। ডোন্ট বি সো ড্রামাটিক, টেস। ওকে দেন, লেটস বি। কথাটা বলে মেয়েটাকে কাঁধে তুলে নেয় তৌসিফ। মেয়েটার মুখেও ক্রূর হাসি ফোটে। তৌসিফ সবকিছু উপেক্ষা করে মেয়েটাকে নিয়ে চলে যায় প্রাইভেট সেকশনে, যেখানে সপ্তাহ 4-5টা করে রাতি কাটায় সে এই মেয়েটাকে নিয়ে। মিউজিকের তালে আলো আবার ঝলকায়, শব্দ বাড়ে, তাদের চোখ একে অপরের চোখে আটকে থাকে। প্রাইভেট সেকশনে একটা রুমে গিয়ে মেয়েটাকে বিছানায় ছুঁড়ে ফেলে সে। তারপর শার্টের বোতাম খুলে মেয়েটার কাছে যায়। সেখানে কেটে যায় দুজনের বাকি রাতটুকু। মাহিদের বাড়ির দৃশ্য। সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে মাহি। কাল রাতে আরফিন ভাই তার রুমে থাকলেও তেমন ঘনিষ্ঠতা হয়নি দুজনের মধ্যে। নানান রকম কথা বলে, গল্প করে। আরফিন ভাইয়ের বুকে ঘুমিয়ে পড়েছে সে। অবশ্য সকালে উঠে আরফিন ভাইকে নিজের বুকে পেয়েছে, কিন্তু ঘুম ভাঙতেই সে তাড়াতাড়ি ডেকে দেয়, আর আরফিন ভাইও চলে যায়। এ অবধি তাদের এই লুকোচুরিতে কোনো সমস্যায় পড়তে হয়নি, কারণ ওপরে তারা ভাই বোনেরা থাকে, শুধু বড়রা থাকে না, তারা থাকে নিচে। আর ভাই বোনদের তো প্রতিদিন
মাহিকেই ডেকে দিতে হয়, তারা নিজে থেকে উঠতে পারে না কোনোদিন। তাই কোনো সমস্যায় পড়তে হয়নি আরফিন ভাইকে নিয়ে। মাহি ফ্রেশ হয়ে ভাই বোনদের ডেকে বিছানা গুছিয়ে সব কাজ সেরে নিচে আসে। সবাই তখন ডাইনিংয়ে নাস্তা করছে, সেও বসে পড়ে। খাওয়ার মাঝে আরফিন ভাই হঠাৎ মায়ের উদ্দেশ্যে বলে, শোনো মা, কাল মেয়ে দেখা নিয়ে কথা তুলেছিলে, আমি মানা করে দিয়েছিলাম। কতটুকু মাথায় ঢুকিয়েছ জানি না, কিন্তু আবার বলছে মেয়েটাই দেখবে না, আমি নিজে বলবো বিয়ে করার হলে। বুঝতে পেরেছ? আরফিন খেতে খেতেই বলে। মা চাচি দুজনেই তার কথা শুনে মাথা তুলে তাকায়। বাবা, এমনভাবে মেয়ে দেখতে মানা করছিস যেন নিজে ঠিক করে রেখেছিস আগে থেকে। তা সত্যি সত্যি ঠিক করা নাকি? এমন হলে বল, তার বাড়ি নিয়ে যায় প্রস্তাব। আরফিনের মা ছেলের কথার উত্তর দেয়, আমারও তো তাই মনে হচ্ছে। কি বাবা, ঠিক করে রেখেছেন নাকি আসলেই? মাহির মা। সময় হলে বলবো। আরফিন জবাব দেয় মা চাচিকে। তার কথায় সকলেই ধরে নেয় আরফিনের কারোর সাথে সম্পর্ক আছে, তাই আর মেয়ে দেখার কথা মাথায় আনে না। তাদের সব কথা মাহি চুপচাপ নত মস্তিষ্কে শোনে। কথা শেষে খেতে খেতে আরফিনের মাহির দিকে তাকায়। মাহি না তাকিয়েও তা বুঝতে পারে, লজ্জা পায় খানিকটা, তবে তাও তাকায় না আরফিনের দিকে। ইউনিভার্সিটিতে মাহি আরফিন ভাইয়ের সাথে এসেছে বরাবরের মতো। দুই বান্ধবীকে নিয়ে ক্লাসে ব্রেক দেওয়ার ক্যান্টিনে এসেছে। চারপাশে চায়ের কাপে ঠকঠক শব্দ, ফ্রাইয়ের গন্ধে ভরে আছে বাতাস, আর পেছনে কারো গিটারে ভুলে যাওয়া সুর। রাইয়া, প্রথম বান্ধবী, ট্রেতে নুডলস রেখে বসে মুখ বাঁকিয়ে বলে, দেখো, আজ আবার টমেটো সস নেই। এই ক্যান্টিনে একদিনও শান্তি নাই। হেসে গ্লাসে চা ঢালে বলল, তুমি না ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য না, অভিযোগ করার জন্য আসো। মাহি তখন ফোনে ব্যস্ত কিছু একটা পড়ছে। রাইয়া চা খেতে খেতে জিজ্ঞাসা করে, এই যে আমাদের চুপচাপ মাহি, আজ সারাক্ষণ ফোনে কার সাথে শুনি? হুম হুম। মাহি মাথা তোলে তার দিকে তাকায়, মুখে হাসি টেনে বলে, না, কিছু না, ক্লাসের নোটস দেখছিলাম। মাঝে কয়েকদিন তো আসেনি ক্লাসে, অনেক কিছু মিস গেছে, তাই দেখছিলাম। নোটে নাকি আজকাল নীল হাট দেওয়া যায়? তিনজন একসাথে হেসে ওঠে। হাসির শব্দে পাশের টেবিলের ছেলেরা একবার তাকায়, তারপর আবার নিজেদের আলাপে মগ্ন হয়। ক্যান্টিনের দরজা দিয়ে হাওয়া ঢোকে, পর্দা হালকা নড়ে ওঠে। তৃষা হঠাৎ গম্ভীর স্বরে বলে, এখন কি আমাদের সিনিয়র তৌসিফ ভাইয়ের সাথে আগের মতো কথাবার্তা বলিস না মাহি? মাহি চমকে তাকায় তার কথা শুনে। কেন? না, এমনি আগের মতো তোদের কথাবার্তা বলতে দেখা যায় না, তাই বলছিলাম। ফোনেও তো যোগাযোগ ছিল তোদের, অনেক কথাবার্তা বলতে সময় অসময়ে। এখন কি একেবারে কন্ট্যাক্ট করিস না মাহি? তৃষা গভীরভাবেই জানতে চায়। তেমন কিছু না তৃষা, আগের মতো কারোর সাথেই কথা বলি না এখন। অসুস্থ ছিলাম, দেখলি তো, কদিন ইউনিভার্সিটিতেও আসিনি, এই আর কি। মাহি, তোকে একটা কথা বলি আজ, যদিও আগেই বলা উচিত ছিল, কিন্তু আজ কেন জানি বলতে মন চাইল। কিছু মনে করিস না প্লিজ। কিন্তু পারলে তৌসিফ ছেলেটার সাথে যোগাযোগ কম রাখিস, তোর জন্যই ভালো। তৃষা গম্ভীর মুখে বান্ধবীকে সতর্ক করলো, যেন তার কথা শুনে মাহির ভ্রু কুঁচকে যায়। হঠাৎ এই কথা বলছে কেন তৃষা? কেন বলতো, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হতে হবে কেন? তোর কি তৌসিফের সাথে যোগাযোগ কমাতে বলাই কষ্ট হচ্ছে? হুম। তৃষা সন্দিহান কণ্ঠে বলল। মাহি তাতে থতমত খেয়ে যায়, ইতস্তত করে বলে, তেমন কিছু না তৃষা, আমি এমনি বলছিলাম। আর তৌসিফের সাথে আমার এখন কোনো রকম যোগাযোগ নেই, আর না কোনো সম্পর্ক আছে। তার কথা শুনে তৃষা যেন স্বস্তি পায়। তিনজনের আবার মেতে ওঠে নিজেদের মধ্যে। ভার্সিটি শেষে সব স্টুডেন্ট চলে যায়, কিন্তু টিচার্সরা এখনো বের হয়নি। তাই মাহি বাহিরে অপেক্ষা করছে আরফিন ভাইয়ের জন্য। এদিক ওদিক হাঁটছে গুনগুন করতে করতে। অমনি কোথা থেকে তৌসিফ আসে। মাহি, কেমন আছো? একা দাঁড়িয়ে আছো যে, কোনো দরকার? তৌসিফ। মাহি হঠাৎ তৌসিফকে দেখে ভয় পেয়ে আশেপাশে তাকায়, কোথাও আরফিন ভাই আছে কিনা দেখে নেয়। না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তৌসিফের কথার পিঠে বলে, আমি খুব ভালো আছি তৌসিফ, আর আমার কোনো দরকার নেই। কথাটা বলে অনাগ্রহ নিয়ে তাকায়, যাতে তৌসিফ বুঝতে পারে সে তার সাথে কথা বলতে চাচ্ছে না, আর চলে যায়। কিন্তু তৌসিফ সেসবে পাত্তা দেয় না। নিজে থেকে মাহিকে বলে,
তুমি কি আরফিন স্যারের জন্য অপেক্ষা করছো? আজ প্রফেসরদের একটা মিটিং আছে, তাই দেরি হবে। আমরা কোথাও একটু গিয়ে বসি, কথা বলি। মিটিং? কিন্তু আরফিন ভাই তো আমায় এমন কিছু জানায়নি। মাহি চিন্তিত স্বরে বলে। ওটা হঠাৎ করেই ঠিক হয়েছে, আগে থেকে প্ল্যান করা ছিল না, তাই হয়তো বলেনি। তুমি আমার সাথে চলো, একটা ক্যাফেতে গিয়ে বসে কথাবার্তা বলি। অনেক দিন তো হলো, কোনো কথা হয় না আমাদের। ক্ষমা করো তৌসিফ, কিন্তু আমি এখানেই ঠিক আছি, কোথাও যেতে চাচ্ছি না আমি। তুমি প্লিজ তোমার অন্য কোনো কাজ থাকলে আসতে পারো এখন। মাহি তৌসিফকে উপেক্ষা করে বলে। তৌসিফের এতে রাগ লাগে, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তবে মাহির সামনে যে রাগ প্রকাশ করে না। মিষ্টি স্বরে কিছু বলার জন্য মাহির হাত ধরতে চাইবে, তার আগেই আরফিনের কণ্ঠ শুনে সে পিছিয়ে যায় একটু মাহির থেকে। মাহি, বাইরে দাঁড়িয়েছিলে কেন? আমি না বলেছি আমি আসতে দেরি হলে গাড়িতে বসে থাকতে? আরফিন গম্ভীর স্বরে বলে। হঠাৎ তাকে দেখে মাহির বুক ঠক করে ওঠে, ঢোক গিলে তাকায়, কাতর চোখে বোঝাতে চায় সে ডাকেনি তৌসিফকে। আরিফিন সেদিকে পাত্তা না দিয়ে তাকে গাড়িতে ঢুকে বসতে বলে কঠিন স্বরে। মাহি উঠে যায়, অমান্য করে না তার কথা। সে উঠে গেলে আরফিন তৌসিফের সামনে সে দাঁড়ায়। তৌসিফ ইতস্তত করে তাকায় আরফিন স্যারকে দেখে। তোমার সম্পর্কে খোঁজ নিয়েছে, একটু জেড জানা আছে, তাই অন্যদিকে হাত বাড়াও। এদিকে আর চোখ করে লাভ নেই। ভীষণ রকম মার খাবি দ্বিতীয়বার এদিক চোখ তুলে তাকালে। আশা করে বুঝতে পারছো কি বোঝাতে চাইছে। এখন আসতে পারো, ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে, এখানে ঘুরেফেরা করার কারণ দেখছে না। আরিফিন নিচু স্বরে তৌসিফকে কথাগুলো বলে চেহারায় গাম্ভীর্য টেনে, তাতে তৌসিফের কপাল বেয়ে ঘাম ঝরে। সরি, রিপিট। আরিফিন স্যার মাহির ভাই। সে মাহিকে কোনোভাবে বিছানায় নিয়ে যেতে চেয়েছিল। আরিফিন স্যার তা কিভাবে বুঝে ফেলল? সে ভয় পেয়ে যায়, আর কোনো কথা বাড়ায় না, চলে যায় আস্তে করে। আরিফিন গাড়িতে উঠে বসে। মাহির ভয় করছে আরিফিন ভাই তাকে আবার ভুল বুঝলো কিনা ভেবে। আরিফিন কোনো কথা না বলে ড্রাইভ করতে শুরু করে, চেহারা ভীষণ গম্ভীর তার। মাহি অনেকক্ষণ চুপচাপ থেকে আর পারে না, অস্থির লাগছে তার, তাই বলে। আরফিন ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তৌসিফকে ডাকিনি, ও নিজেই এসেছে। হঠাৎ কোথা থেকে সামনে চলে এসেছে আমি বুঝতেই পারিনি। না হয় আগে দেখলে গাড়িতেই ঢুকে যেতাম। আমি সত্যি বলছি। আপনি এইভাবে রেগে থাকবেন না, ভুল বুঝবেন না আমায়। মাহি কাতর স্বরে বলে। তা শুনে আরিফিন এক পলক তাকায়। আমি রাগ করলেই কে, ভুল বুঝলেই কে? মাহি অস্থির হয়ে বলে। এমন কেন বলছেন? আপনি আমাকে ভুল বুঝেছেন জানি আমি, কিন্তু বিশ্বাস করুন যেমনটা ভাবছেন তেমন কিছুই নেই আর আমার মনে। আপনি এমন করে থাকবেন না প্লিজ। বলছি তো আমি রাগ করিনি, আর করলেও কি? আমায় ভুল বুঝছেন আপনি। অনেক কিছু। আপনি আমার স্বামী। এভাবে এই বিষয় নিয়ে ভুল বুঝে থাকতে পারেন না আপনি। আমি আপনাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবি না এখন। তাহলে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন এভাবে? মুখ কই ফিরিয়ে নিলাম? আরিফিনের শান্ত স্বর। নিচ্ছেন। আপনি গাড়িতে উঠে আমাকে আমাকে চুমু খান প্রত্যেকবার বিয়ের পর থেকে। আজকে একটু তাকাচ্ছেন না, ভুল বুঝেছেন আপনি আমাকে। আমি সেটা বুঝতে পারছি। বুঝিনি ভুল। বুঝেছেন না হয় চুমু কেন খাননি? আরফিন তার দিকে তাকায় ড্রাইভ করতে করতে। চুমু খেতে চাচ্ছি সেটা বললেই তো হয়। হ্যাঁ চাইছি দিন, তাহলে মানবো আপনি ভুল বুঝেননি। আমি ড্রাইভ করছি, দেখতে পাচ্ছিস না? গাড়ি থামান। কি? হ্যাঁ থামান, চুমুনা নিয়ে আজ বাড়ি যাব না আমি, থামান। আরফিন এক সাইড করে গাড়ি থামায়, মাহির দিকে ফিরে বলে। পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ হয়েছি। ভ্রু কুচকে তাকায় আরফিন মাহির দিকে, তারপর তার ঠোঁটের ছোঁয়া পেতে মেয়েটা কেমন উদ্গ্রীব হয়ে আছে টের পেয়ে চেহারা নরম হয়। মাহিকে কোলে নিয়ে নেয় টেনে, তারপর মেতে ওঠে তার ঠোঁটের ভাঁজে। বেশ অনেকক্ষণ পর একে অপরকে ছাড়ে তারা। মাহি হাঁপাতে হাঁপাতে আরফিনের বুকে পড়ে আছে। আরফিন তার চুলের ভাঁজে হাত বোলায় কিছুক্ষণ চুপ থেকে মাহিকে বলে। একটা জিনিস দেখবে? কি? দেখবি কিনা বল। দেখালে অবশ্যই দেখাবো, চোখ বন্ধ করে থাকবো নাকি? এই কথাটা বলার সাথে সাথে আরফিন গাড়ির ডেস্ক থেকে নিজের ফোনটা নেয়, তারপর লক খুলে গ্যালারির একটা ফোল্ডারে গিয়ে কোনো একটা ভিডিও অন করে মাহির চোখের সামনে ধরে। মাহি প্রথমে বুঝতে না পারলেও দুজন ছেলে মেয়ের অশ্লীল ভিডিও দেখে চোখ খিচে বন্ধ করে নেয়। আরফিনের বুকে মাথা ফেলে মুখ গুজে রাখে, তাকে বকে এসব দেখানোর জন্য বকতে থাকে খুব। আরেকবার দেখ, কেন দেখাচ্ছে বুঝতে পারবি। মাহি মাথা নাড়ে, কেন দেখাচ্ছে বুঝতে হবে না।
আর দেখতেও হবে না। আরফিন তাও জোর করে, তার জোরাজুরিতে মাহি লাশ চেহারায় চোখ রাখে ওই ভিডিওটাতে। প্রথম 2 সেকেন্ড দেখে আরফিনের বুকে থাকা হাত শক্ত করে তার দিকে তাকায় অবাক চোখে, কারণ ওই ছেলেটা আর কেউ নয় বরং তৌসিফ। কি ছিল এটা? অবাক স্বরে মাহি বলে। দেখিস নে? যা দেখলাম সত্য? মাহির বিস্ময় স্বর। হ্যাঁ, শুধু এটা না, আরও ভিডিও আছে তৌসিফের, তবে মেয়ে ভিন্ন। মাহি চোখ খিচে বন্ধ করে নেয়, বেশ কিছুক্ষণ শব্দহীন হয়ে বসে থাকে। তারপর তার বুকে মাথা রেখে আকস্মিক বলে, আজ বাড়ি গিয়ে বলে দেবেন আমাদের ব্যাপারে? মানে আছে? হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে। সেদিন রাতে খেতে বসলে সবার মাঝে আরফিন বিয়ের কথা তোলে আর বলে মাহিকেই বিয়ে করতে চাইছে। সবাই অবাক হয়, বিস্ময়ে যেন কথা বলতে ভুলে গেল। বাড়ির মেয়েকেই পছন্দ করে রেখেছে তাদের ছেলে, অথচ তারা টেরও পায়নি। তবে সবাই অবাক হলেও খুশি হয় এমন কিছু শুনে। বাইরে থেকে মেয়ে আনতে হবে না, বরং বাড়ির মেয়েই বাড়ি থাকবে। খুশি না হয়ে যাবে কোথায়? তবে আরফিন তারা যে আগে বিয়ে করে নিয়েছে এই বিষয়ে জানায় না কাউকে, কারণ এত কিছু জানালে তারা কষ্ট পাবে। এর চেয়ে যতটুকু জানলে সব ঠিকঠাক থাকবে ততটুকুই জানা। মাহির মতামত নেয় সবাই। মাহি লাজুক হেসে সম্মতি দেয়। ব্যাস, শুরু হয় বাড়ির 2 ছেলে মেয়ের বিয়ের তোড়জোড়। ধুমধাম করে বিয়ে হয় তাদের, আর পূর্ণতা পায় আরফিনের এত বছরের একতরফা ভালোবাসা দ্বিপাক্ষিক হয়ে।